আপু, আমি আপনাকে অনেক পছন্দ করি। প্রথম থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমাকে বিয়ে করবেন? একগুচ্ছ ফুল হাতে সরাসরি রাইসা আপুর সামনে গিয়ে কথাটা বললাম। রাইসা আপু আর তার বান্ধবীরা ক্যাম্পাসের শহীদ মিনারের পাশে বসে আড্ডা দিতে ব্যস্ত ছিল। আমার কথাটা শুনে অগ্নিমূর্তি রূপ ধারণ করে তাকিয়ে রইল রাইসা আপু তার বান্ধবীরা। সবাই আমাদেরকে তাকিয়ে আছে। এই প্রথম মনে হয় বাংলা সিনেমার শুটিং দেখছে। না হয় এমন হা হয়ে তাকিয়ে থাকার কি আছে? কাউকে ভালো লাগলে তো প্রপোজ করাই যায়, এটা দেখার কি আছে? সব থেকে বড় কথা, মনের কথাটা জানানো হলো বড় পাওয়া। এই ছেলে, তোর সাহস কি করে হলো? মেরে হাড়গোড় ভেঙে দিব, বদমাইশ ছেলে। ক্যাম্পাসের সিনিয়র আপুকে এই কথা বলতে এসেছিস? রাইসব পাশ থেকে তার বান্ধবী নীলাপু বলে উঠল। দোস্ত, দেখেছিস সেদিনের ছেলে আজ কি করে বসলো? প্যান্ট খুলে সারা ক্যাম্পাসে ঘুরিয়ে উচিত শিক্ষা দিতে হবে। থাম, কথা বলে রাগ উঠাবি না। রাইসাপুর চোখে দিকে তাকিয়ে দেখি আগুন বের হচ্ছে যেন। পারলে এখন আমাকে গিয়ে লেখাবে। রাইসাপুর কথা শুনে নীলাপু চুপ হয়ে যায়। আর আমার তো ভয় অবস্থা কাহিল। এখান থেকে দৌড়ে পালাবো সেটার উপায় নেই। দৌড় দিলে ক্যাম্পাসে জায়গা হবে না। তার উপর যে কাজ করেছি, কি যে হবে সেটা ভেবে পাচ্ছি না। ভয়ে হাত পা কাঁপতেছে। চারদিকে তাকিয়ে দেখি সবাই ভয়ে আছে। চর দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিতে ইচ্ছে হচ্ছে। সকাল সকাল আমার মুডটাই নষ্ট করে দিলি। তোর এত সাহস কি করে হলো? আপু, আমি ইচ্ছে করে করিনি। বড় ভাইয়েরা আমাকে পাঠিয়েছে ফুলগুলো দিয়ে আপনাকে কথাগুলো বলার জন্য। রাইসাপুর চিৎকার শুনে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে। বাংলা সিনেমার বাকি শুটিং দেখার জন্য সবাই যদি ফ্রিতে শুটিং দেখতে পায়, তাহলে সিনেমা হলে গিয়ে কি করবে? কে পাঠাইছে তোরে? কার এত বড় সাহস? দেখিয়ে দে। ওই যে, যা শালারা কোথায় গেল? আপুর চিৎকার শুনে ভয়ে হাত বাড়িয়ে দূরে থাকা ক্যাম্পাসের সিনিয়র ভাইদের দেখে দেওয়ার জন্য যে হাতটা বাড়ালাম, তখন কাউকে দেখতে পেলাম না। তাড়াতাড়ি প্যাকেট থেকে চশমা খুঁজে বের করলাম। আমি বা চশমা ছাড়া তেমন কিছু দেখতে পাই না। দূরে বা ভুল দেখছি না তো? যদি ভুল দেখি বা না থাকে, তাহলে তো আজ আমার কপালে শনি আছে। সেটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। হাসপাতালে যেতে হতে পারে, এমনকি ক্যাম্পাসে ছাড়তে হতে পারে। চশমা পরে ভয়ে ভয়ে আবার সেদিকে তাকে দেখি কেউ নেই। যা, শালারা গেল কই? হাতে বাঁশ ধরিয়ে দিয়ে কেটে পড়ে গেল। জুনিয়ররা না হারামি হয়, বিপদের সময় কেটে পড়ে জানতাম। তবে সিনিয়ররা যে এমন করবে তা ভাবতে পারিনি। আমাকে বিপদের মাঝে ফেলে দিয়ে চম্পট দিবে, জানলে এখানে কে আসতো? ও ওই 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 কি করিস হাত দেখিয়ে? ওইখানে তো কেউ নেই। বল, কে বলছে? আপু ওইখানেই তো ছিল, কোথায় চলে গেল? রাইসা আপুর ধমক শুনে তুতলিয়ে তুতলিয়ে বললাম। ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সত্যি তো ওইখানে কেউ নেই। আর কাকে হাত বাড়িয়ে দেখাচ্ছি? এখনো যে শরীর মায়ের পড়েনি সেটা ভেবে একটু নিস্তার ফেললো। পরে কি হবে সেটা ভেবে পাচ্ছি না। ওইখানে ছিল তাহলে কই গেল? মজা করিস আমার সাথে? আজ তোর মজা বের করছি, যেন আর কারো সাহস না হয় এমন করার। ওই, কমন রুমে নিয়ে চল। আপু, আমাকে মাফ করে দেন। আমি ইচ্ছে করে করিনি। আমি না আসলে ওরা আমাকে র্যাক দিত। আপু, আর এমন হবে না। মুখ বন্ধ কর, আজ পেয়েছি তোরে। রাইসাপু বলার সাথে সাথে নীলাপু আর কয়েকজন ধরে ফেললো। সবার সামনে দিয়ে আমাকে কমন রুমে নিয়ে যেতে লাগলো। কেউ কোনো কথা বলছে না। আর বলবে কি করে? রাইসাপুর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কার আছে? কার ইচ্ছে হাসপাতালে যাওয়ার, নয়তো ক্যাম্পাস ছাড়ার কার ইচ্ছা আছে? রাইসাপু আমাদের ক্যাম্পাসের সিনিয়র, তার উপরে এলাকার নেতার বোন। আমি নাহিদ হাসান আকাশ। বিশ্ববিদ্যালয়ে সবেমাত্র ভর্তি হয়েছি। প্রথম দিন ক্লাসে না আসতে পারলেও দ্বিতীয় দিন ঠিকই ক্লাসে উপস্থিত হয়ে সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে নেই। আমাদের জেলার একজন ফ্রেন্ডও পেয়ে যাই। প্রথম দিন ক্লাস শেষ করে বারান্দা বের হতেই চোখ আটকে যায়। সিগারেট হাতে নীল জামা পরে মেয়েটি বসে আছে। বাতাসের চুলগুলো উঠতেছিল। প্রথম দেখা অসম্ভব ভালো লাগছিল। চেহারায় কেমন জানি মায়াবী মায়াবী ফুটে ওঠে। মাথার উপর চশমা দেওয়া। তবে সব থেকে বেশি পছন্দ হয়েছিল হাতে সিগারেট দেখে। আমার অনেক ইচ্ছে ছিল একজন স্মোকার মেয়েকে ভালোবাসবো। যদিও আমি স্মোক করি না, তবে আমার ভালোবাসা মানুষটি স্মোক করবে আর আমি শাসন করতে পারবো, ঝগড়া করতে পারবো। ছেলেরা স্মোকিং করলে মেয়েরা শাসন করলেও আমার ইচ্ছে ছিল অন্যরকম। দোস্ত, ওই মেয়েটি কে রে? ওই যে সিগারেট হাতে। হুম। ও রাইসা আপু, আমাদের সিনিয়র, থার্ড ইয়ারে পড়ে। আর সাথে নীলা আপু। আমার পাশে দাঁড়িয়ে থাকা সদ্য পরিচিত ছেলেটির নাম রিফাত। আমার ফ্রেন্ডের কাছে জানতে চাইলাম। একে একে সবার সাথে পরিচয় করে দিল। ওর কথা শুনে মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল। দূর, সিনিয়র হওয়ার কি দরকার ছিল? পরে মনকে বুঝালাম, সিনিয়র তাতে কি, ভালোবাসা কি বয়স দেখে হয় নাকি? 2 বছরের সিনিয়র, কিছুই হবে না। সিনিয়র তা থেকেই ভালোবাসায় যে পড়ে গেলাম। কি রে, কিছু বললি? না, কিছু না। মনে মনে বললে হতো, একটু জোরেই বলে ফেলেছি, যার জন্য ও একটু শুনে কি বলি। তবে কিছু না বলে এড়িয়ে গেলাম।
তারপর 2-1 দিনের মাঝে রায়সাপুর সম্পর্কে ইতিহাস জানতে পারি। রায়সাপুর সামনে কেউ ভয়ে কথা বলতে পারে না, ঠিক মতো আবার প্রপোজ করবে। একবার এক ছেলে প্রপোজ করছিল, হাসপাতালে যেতে হয়েছিল, আরেকজন ক্যাম্পাস ছেড়ে পালিয়েছে। আরও অনেক রেকর্ড আছে। আমার রুমের এক বড় ভাইয়ের কাছে জানতে পারি সবগুলো। অনেক ফ্রেন্ডলি, তাই জানতে অসুবিধা হয়নি। সব শুনে ভয়ে গলা শুকিয়ে যায়। তারপর লুকে লুকে ফলো করেছি, দেখাচ্ছি। সকালবেলায় ক্লাসে আসতে দেরি হয়ে যায়, তাই ক্লাসে না গিয়ে বসেছিলাম। তখনই দেখতে পেলাম রায়সাপু তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। রায়সাপুকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতেছি, তখন সামনে এসে কেউ আড়াল করে দাঁড়ালো। চোখ তুলে তাকিয়ে দেখি নেটা টাইপের, আর সাথে কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন আমাকে বলল, ওই তুই কোন ক্লাসে পড়িস? ভাইয়া ফার্স্ট ইয়ারে। তুই করে বলায় অনেক রাগ উঠে গেল। সালাম দিয়ে বললাম, যদি উল্টাপাল্টা বলি তাহলে র্যাক খেতে হবে, সেটা খাওয়ার ইচ্ছে নেই। অনেক শুনেছি এই সম্পর্কে, তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। তো ক্লাসে গেলি না যে? ভাইয়া দেরি হয়ে গেল, তাই এখানে বসে আছি। ও, ওই যে মেয়েটিকে দেখেছিস সবার মাঝখানে বসে আছে, হাতে মোবাইল আর কানে ইয়ারফোন? জি ভাইয়া। ভাইয়ের কথা শুনে আমি তাকে দেখি রায়সাপুর কথা বলতেছে। আমার ক্রাশ, আমার প্রথম ভালোবাসা, যাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকি। তাকে চিনব না সেটা কি হয়? তাই বেশ গর্বের সাথে বললাম, যা, এই ফুলগুলো নিয়ে প্রপোজ করবি। ভাইয়ের কথাগুলো শুনেই গলা শুকিয়ে গেল। কি বলছে? আমাকে মার খাওয়ানোর ধান্দা? ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকালাম। কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কিন্তু। কোনো কিন্তু না, আমরা আছি, কিছু হবে না, যা। আমরা এখানে বসি আছি, কিছু বললে দেখিয়ে দিবি। ভয়ে ভয়ে বললেও না করতে পারছি না। কিভাবে না করব? না করলে আবার অন্যরকম হবে। আবার মনের মানুষটিকে কথা বলার সুযোগ পেয়ে গেলাম, তা হাতছাড়া করতে চাই না। যাবো কি যাব না, একবার পিছনে আরেকবার সামনের দিকে তাকিয়ে অনেক সাহস করে নিয়ে সামনে গিয়ে দাঁড়ালাম। সিনিয়র ভাইরা তো আছেই, এমন একটা সুযোগ কখনোই পাবো না, তাই বলে ফেললাম। বলেই বিপদে পড়ে গেলাম। তারা কেটে পড়লো। 1 সপ্তাহ হয়নি সবে কলেজে ভর্তি হয়েছি। তার মাঝে এমন কিছু হবে জানলে আজকে কি ক্লাসে আসতো? বাসা থেকে আসার সময় আপু বারবার বলে দিয়েছিল সাবধানে থাকার জন্য। আর কোনো মেয়েকে প্রপোজ তো দূরে, 100 হাত দূরে থাকার জন্য বলেছিল। কেন যে শুনলাম না? শুনলে এই বিপদটা হতো না। না জানি কি কপালে আছে। ভাবতে দেখি কমন রুমে এসে হাজির। নীলা, হকি স্টিক নিয়ে আয়। রায়সাপুর মুখে হকি স্টিকের কথা শুনে পানি তৃষ্ণা পেয়ে গেল। তাহলে কি আমার হাত পা ভেঙে হাসপাতালে পাঠাবে? আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই এমনটা করবো না। আমি ইচ্ছে করে করিনি, ওরা আমাকে পাঠিয়েছে। আমি না আসলে আমাকে ভয় দেখিয়ে বলেছিল সবার সামনে কান ধরাবে, আরও অনেক কিছু করবে। ভয়ে একদমই কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে রায়সাপু হাসতে থাকে। রায়সাপুর মুখে হাসি দেখে ভয় আরও বেড়ে গেল। এই নে হকি স্টিক। রায়সাপুর হাতে হকি স্টিক বাড়িয়ে দিল নীলা আপু। এই কয়েকদিনে নীলা আপু আর রায়সাপুকে ভালো করে জানা হয়ে গেছে। দুজনে খুব ভালো বান্ধবী। একবার রায়সাপুর হাতের হকি স্টিকের দিকে, আরেকবার নীলা আপুর দিকে অসহায়ের মতো তাকিয়ে আছি। তখন রায়সাপু বলল, শোন, তুই যে অন্যায় করেছিস, ইচ্ছে হচ্ছে তোর হাত পা ভেঙে দিতে। তোর সাহস কি করে হলো আমাকে এই কথা বলার? তুই জানিস না আমি তোর সিনিয়র? আর কে আমি? রায়সাপু চোখগুলো থেকে যেন আগুন বেরিয়ে আসছে। অগ্নিভূত চোখগুলো দেখে ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আপু, বিশ্বাস করেন, আমি নিজে থেকে আসিনি, আমাকে সিনিয়র ভাইরা পাঠিয়েছিল। তোর কোনো সিনিয়র ভাই এই ক্যাম্পাসের কারো এমন সাহস নেই যে এই কাজ করবে। পরিচয় দে, তার হাত পা ভেঙে ক্যাম্পাস থেকে বের করে দিব। আপু, আমি তাদের নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো। রায়সাপুর ধমক শুনে মাথা নিচু করে আস্তে আস্তে বললাম, আমার এই মুহূর্তে কিছু করার নেই। যদিও নিজে বেশি বালপাকামির জন্য এরকম পরিস্থিতির শিকার, এত সাহস করে না বললে পারতাম। রায়সাপুকে বলবো না কেন, প্রথম দেখায় ভালো লেগে যায়। যদিও জানতাম সে সিনিয়র। প্রেম ভালোবাসা কি সিনিয়র জুনিয়র দেখে হয়? মনটা কি আর সেটা মানে? মেয়েদের কমন রূপে সবাইকে বিদায় করে দিয়ে রায়সাপু ও তার বান্ধবীরা শুধু আছে এই মুহূর্তে। রায়সাপুর মুখের উপর কথা বলবে এমন সাহস কারো নেই। চুপ করে আছিস কেন? রাইসা, কিছু করিস না, আমার মাথায় একটা আইডিয়া আছে। রায়সাপুর সামনে চুপচাপ দাঁড়িয়েছিলাম। রায়সাপুর রেগে হকি স্টিক নিয়ে উঠে আসতে চাইলে নীলাপু বাধা দেয়। আমি শুধু মনে মনে এই বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে থাকি, এই বিপদ যেন কখনোই না আসে। আর কখনো এত সাহস দেখাতে আসবো না। মনে মনে হাজারটা গালি দিতে থাকি। সিনিয়র ভাইদের শালারা বিপদে ফেলে এখন পালিয়েছে, তাদের দেখে নিব। অনেক কষ্ট করে ভার্সিটিতে ভর্তি হয়েছি। এই ক্যাম্পাস ছেড়ে গেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আব্বু যার আগে শুনলে তো মেরে ফেলবে। তার থেকে চুপচাপ থাকা ভালো। যা বলবে সব মাথা পেতে নিব, এটাই এই মুহূর্তে ভালো হবে। বল, কি কথা? নীলাপুর কথা শুনে রায়সাপু বলল, নীলাপু থেকে আর চোখে তাকিয়ে আছি কি বলবে সেটা শোনার জন্য। কি আইডিয়া দিবে সেটা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
না জানি আবার কি বলে। নীলাপু রাইসা আপুকে বলছে, শোন, ছেলেরা ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো হয়, পুশ আপ করলে পেশি শক্তিশালী হয়, তো সেটাই করতে বলি, কেমন হয়? তো আমার কি, এই সামরা পুশ করলে? আরে গাধা, দেখিস না কি হ্যাংলা পাতলা, শরীরে একটুও স্বাস্থ্য নেই, তারপরে আসলো প্রপোজ করতে। অনেক ছেলেকে তো অনেক রকম শাস্তি দিলি, কাউকে হসপিটালে পাঠালি, সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিস, আবার কাউকে সারা ক্যাম্পাসে ভিক্ষা করিয়েছিস। এটাকে যদি অমন করিস তাহলে মরেই যাবে। দেখিস না চশমা পরা আবার রোগা পাতলা, আর হসপিটালে পাঠালে আবার তোর ভাইয়া শুনলে রাগ করবে। তার থেকে এটাই ভালো হবে। ভালো আইডিয়া। নীলাপুর কথা শুনে রাইসা আপু হাসি মুখে আমাদের তাকিয়ে বলল, শোন, তোর এই অন্যায়ের ক্ষমা পাওয়ার একটাই উপায়, আমাদের সামনে 500 বার পুশ আপ দিবি, নয়তো শুনেছিস তো বাকি শাস্তিগুলো। নে, রেডি হয়ে তাড়াতাড়ি শুরু কর। রাইসা আপুর কথা শুনে চারিদিকে অন্ধকার দেখতে থাকি। সেরেছে, এত কিছু থাকতে এটা কেন? নিজে মনে মনে বলতেছি, আর কিছু আইডিয়া পেলি না? আমার দ্বারা জীবনে এটা হবে না। বোন, তুই অন্য আইডিয়া দিতে পারলি না? এটাও ঠিক, হালকা পাতলা, কেউ দেখলে বলবে রোগা। তাই আপুর কথায় ব্যায়াম করে শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য পুশ দিতে লাগলাম। প্রথম দিন 10 বার দিতে গিয়ে সেখানে 5 বার দিয়ে আমি শেষ, আর এখন 500 বার কিভাবে দেবো? আপু, আমি পারবো না। চুপ বেয়াদব, আবার সাথে সাথে না করিস, তোর সাহস কি করে হলো? এটাই করবি তুই, এটাই তোর শাস্তি, এখনই শুরু কর। রাইসা আপুর দিকে ভয় ভয়ে তাকিয়ে বলতেই চিৎকার দিয়ে ওঠে। অগ্নিমূর্তির রূপ দেখে ভয় সুপসে গেলাম। সেই সাহস আর আমার নেই যে সাহস নিয়ে প্রপোজ করেছিলাম। শুরু করিস না কেন? তুমি হাতটা শুধু ধরো, আমি হব না কারো, তোমায় ভালো। ঠিক তখনই ফোনের রিংটুকটা বেজে উঠলো। ফোনের শব্দ শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে, যেন কোনো অদ্ভুত প্রাণী দেখছে। বাহ বাহ, ছেলের ফোনে কি রোমান্টিক গান দিয়ে রিংটোন দেয়া। গার্লফ্রেন্ড ফোন করেছে বুঝি? দে ফোনটা দে, কথা বলি তোর গার্লফ্রেন্ডের সাথে। বলি তোর গার্লফ্রেন্ড রেখে আবার প্রপোজ করতে আসলি অন্যজনকে। আমার প্রিয়কারের কিছু অংশ রিংটোনে সেভ করে রেখেছি। নীলাপুর কথা শুনে কি বলবো যে আমার গার্লফ্রেন্ড নেই? আপনার বান্ধবী মানে রাইসা আপুকে প্রথম দেখা ভালোবেসে ফেলেছি। এই অসময়ে আবার কে ফোন করলো? ফোন করার সময় পেল না। মনে মনে একরাশ বিরক্তি নিয়ে ফোনটা বের করলাম। এখন ফোন না বের করলে মহাবিপদ। এমনিতে ঝামেলায়, আর ঝামেলা বাড়াতে চায় না, তাই বাধ্য ছেলের মতো ফোনটা বের করে আনলাম। আপু, আমার গার্লফ্রেন্ড নেই, আর আমি ওইসব প্রেম ভালোবাসা করি না। বড় আপু ফোন করেছে। সব ছেলেরাই এই কথা বলে, বিপদে পড়লেই গার্লফ্রেন্ডকে আপু হিসেবে পরিচয় দেয়। ফোন দে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বড় আপুর নাম দেখে বলতেই রাইসা সো মেরে মোবাইলটা হাত থেকে নিয়ে গেল। ফোনটা নিয়ে রিসিভ করে সালাম দিয়ে কথা বলতে শুরু করলো। জি, কে বলছেন? ওপাশ থেকে আপু ঠিক কি বললো শুনতে পাইনি, তবে কিছু একটা বলেছে, সেটা বুঝতে অসুবিধা হয়নি। ও আপু, এখন তো আকাশের প্র্যাকটিক্যালে ক্লাস নিচ্ছি, যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। আপনি বলে দেন ও যেন ঠিক মতো প্র্যাকটিক্যালে ক্লাস করে। রাইসা আপু আর কথা না বলে মুচকে এসে ফোনটা বাড়িয়ে দিল। দেখে শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে রাইসা আপুর প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি করি, আমাকে ফাঁসিয়ে দিয়ে আবার হাসা হচ্ছে, সাথে বান্ধবীগুলো। না জেনে আপু আবার কি বলে। হ্যাঁ আপু। ক্লাস শেষ করে ফোন দিবি, এখন যেভাবে বলে সেভাবে কর। আচ্ছা আপু। আপু কিছু বলার আগে ঝাড়ি দিয়ে ফোনটা রেখে দিল। আমার যে খবর আছে সেটা বুঝতে অসুবিধা হয়নি, এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। একবার স্কুলের এক মেয়ে আমার নামে আপুর কাছে বিচার দিয়েছিল। একই সাথে পড়াশোনা করি, এবং মেয়েটি আপুর কাছে প্রাইভেট পড়তো। এক বন্ধু পছন্দ করে আর আমাকে বলল হেল্প করতে। আমি মেয়েটিকে বলেছিলাম তো সরাসরি আপুর কাছে নালিশ করছে আমি নাকি প্রপোজ করেছি। আপুকে মাইটটাই না দিল। সেদিন মেয়েটার কথা শুনে তারপর প্রতিশোধ হিসেবে স্যারের বাড়ির কাজে খাতাগুলো লুকিয়ে ফেলেছিলাম। আমাদের অঙ্ক স্যার অনেক রাগী, কেউ বাড়ির কাজ না করে আনলে মায়ের একটা মিস হতো না। সেদিন স্যার মেয়েকে মেরে 2 হাত লাল করে দিয়েছিল। অনেক খুশি হয়েছিলাম। আপুর হাতে ঝাড়ু মার খাওয়ানোর মজা টের পেলো, তবে একটু খারাপ লাগছিল। তবে কিছু করার নেই। স্কুল জীবন শেষ করার দিন মেয়েটার কাছে সরি বলেছিলাম। আর অনেক কাহিনী আছে, এ শেষ দেখে ছাড়বো। কি রে, শুরু করিস না কেন? এই তো আপু শুরু করছি। নীলাপুর ধমক শুনে শুরু করলাম। অনেক কষ্টে 10 বার দিয়ে দেখি আর পারি না, হাত পা চলে না। একবার তো তাদের কাছে পানি চেয়ে খেয়ে আবার শুরু করলাম। অনেক কষ্টে 125 বার দিয়ে শেষ করলাম। যেখানে আমি 10 বার দিতে পারি না, সেখানে এতবার কিভাবে দিলাম নিজেও জানি না। আর কোনোভাবে টের না পেয়ে শুয়ে পড়লাম। অনেক ধমক আর অনেক রকম শাস্তির ভয় দেখিও যখন দেখতে পেল কাজ হচ্ছে না, তখন তাদের মনে একটু মায়া হলো। রাইসা, ছেলেটি আর পারবো না বলে মনে হচ্ছে, ওকে ছেড়ে দে আজকের জন্য, অন্য দিন করবে, কি বলিস?
ওকে, তবে কাল ক্যাম্পাসে এসে আমার সাথে দেখা করবি, আর ভুলেও যদি শুনি ফের এমন করেছিস তাহলে সোজা হাসপাতালে পাঠিয়ে দিব। জি আপু, মনে থাকবে। রায়েশ আপুর কথা শুনে যেন প্রাণ ফিরে এলো। মুখে মুখে না বললেও মনে মনে ঠিক করে নিয়েছি, এই ক্যাম্পাসে যখন আছি তাহলে আজকের প্রতিশোধটুকু নিয়ে ছাড়বো। সময় আমারও একদিন আসবে। রায়েশ আপু ও সাথের সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি অনেকে উৎসুক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ অপেক্ষা ছিল জানার জন্য আমার সাথে কি কি করেছে তারা। এই খবর ছোট্ট ক্যাম্পাসের চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খুব অদূরে দাঁড়িয়ে আছে আমার ক্লাসে বন্ধুগণ, যেন এবারে জয় করে ফিরে এসেছি। সবার সাথে তারাও দেখতে এসেছে, তবে খালি হাতে কোনো বিশেষ উপহার নিয়ে আসেনি। আমিও হাসি মুখে তাকিয়ে বের হয়ে হাঁটা শুরু করলাম তাদের দিকে, যেন তাদের মনে ধারণা ঠিক এবারে জয় করে ফিরেছি। কিরে, কি করেছিলি? আর তোর সাথে কি কি করেছে? কি র্যাগিং দিল? চুপ কর তো, আপুর মন জয় করে খেতে খেতে জীবন শেষ। আর তোরা আছিস জানার জন্য? পরে বলবো, এখন বাসায় যাব, ক্লান্ত লাগছে, কাল দেখা হবে বলে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। যদিও হাতটা অনেক কষ্ট হচ্ছিল, তবে কাউকে বুঝতে দেওয়া যাবে না। রুম থেকে বের হওয়ার আগেই মুখের ঘাম পরিষ্কার করে নিলাম, যেন ক্লান্তির ছায়া ফুটে না ওঠে। বাসায় এসে কোনোরকম শুয়ে পড়তেই ঘুম। এতবার পুশ আপ একসাথে কখনোই করা হয়নি, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। যখন চোখ খুলে তাকালাম দেখি বড় ভাইয়া আমার মাথা পাশে বসে আছে, মাথা জলপট্টি দেওয়া। চোখের দিকে তাকিয়ে দেখি উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে, অনেকটা ভয়ে আছে। ভাইয়াকে দেখে উঠে বসতে চাইলে দেখি সারা শরীরে ব্যথা, কোনোভাবে উঠতে পারছি না। উঠতে হবে না, আমি খাবার নিয়ে আসছি, ওষুধ এনেছি, খেয়ে শুয়ে থাক। রুমে এসে দেখি জ্বরে তোর শরীর পুড়ে যাচ্ছে। কথাগুলো বলেই নিজের হাতে খাবার নিয়ে আসলো। খেতে ইচ্ছে না করলেও অনেক ক্ষুধা থাকায় কোনোরকম খেলাম। তারপর ওষুধ খেয়ে দিয়ে আমার পাশে এসে বসলো। রুমের সবাই তখন ঘুমের মাঝে হারিয়ে গেছে, শুধুমাত্র রাসেল ভাইয়া ছাড়া। হ্যাঁ রে আকাশ, কি হয়েছিল সব বলতো শুনি। তারপর রাসেল ভাইয়ের কাছে সব কথা খুলে বলি। রাসেল ভাইয়া আমার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, যা হবার হয়েছে, এখন থেকে একটু সাবধানে থাকবি। আর ওইসব মনে রাখিস না, ক্যাম্পাসে প্রথম প্রথম এইরকম একটু একটু হয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। কথাগুলো বলেই আমার পাশে শুয়ে পড়লো। রাসেল ভাইয়া ঘুমিয়ে পড়লো। আমার ঠিক ঘুমাচ্ছে না, অনেক কিছু মাথায় ঘুরছে, কিভাবে কি করব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি। ফোনের শব্দে ঘুম ভাঙলো। ফোন হাতে নিয়ে তাকিয়ে দেখি আপুর কল। ফোন রিসিভ করতে আপু বলল, কেমন আছো? প্র্যাকটিক্যালের ক্লাস কেমন করছো? আপু ভালো, তুমি কেমন আছো? আর দোয়া করো যেন ফুল মার্কস পাই। সবসময় করি ভাই। টুকটাক কথা বলে রেখে দিলাম। আপুকে বুঝতে দিলাম না কিছুই। অসুস্থ থাকার জন্য আজ ক্লাসে যেতে পারিনি। আর কেউ আমাকে ডাকও দেয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুপুরে 1টা বেজে গেছে। কাল অফ ডে ক্যাম্পাস, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার ঘুমাতে চলে আসলাম। রাসেল ভাইয়ের সাথে মার্কেটে এসেছিলাম। আমাকে বসিয়ে রেখে কোথায় যেন চলে গেল, তাই মাথা নিচু করে ফোনে গেম খেলতেছিলাম। কি রে, তুই গতকাল আমার সাথে দেখা করিসনি কেন? এখানে কার সাথে দেখা করতে আসলি? হঠাৎ কণ্ঠ শুনে দেখি রাইস আপুর সাথে নীলাপু দাঁড়িয়ে আছে। আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই গতকাল দেখা করিসনি কেন? আপনাকে বললাম যে জ্বর এসেছিল, তা আসতে পারিনি, সেজন্য সরি বলে নিলাম। এখানে কেন এসেছি সেটা বলে দিলাম, যদিও সন্দেহ দৃষ্টিতে তাকিয়েছিল। রাইস আপু নীরবতা ভেঙে বলল, যা, আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়। আজ আইসক্রিম খাওয়াবি তুই আমাদের, গতকাল আসিসনি তাই। আপু আমি তো মানিব্যাগ নিয়ে আসিনি, যদি কিছু না মনে করতেন। হ্যাঁ বুঝেছি, কি বলতে চাচ্ছিস। এই নে, টাকা নিয়ে আয়। মাথা চুলকিয়ে নিচের দিকে তাকিয়ে বললাম, যদিও মানিব্যাগটা সাথে ঠিক আনিনি, তবে ফোনে ব্যাক সাইডে কভারে টাকা আছে। তবে আপুদের টাকায় খাওয়ার বুদ্ধি মাথায় চাপলো, তাই না করে বসলাম। আর আয়সা আপু 500 টাকার চকচকে নোট বের করে দিল। টাকা হাতে নিয়ে নাচতে নাচতে গেলাম আপুদের জন্য আইসক্রিম আনতে। আপু আইসক্রিম। আমার কথা শুনে হাত বাড়িয়ে আইসক্রিমটা নিল, তবে বাকি টাকা ফেরত দিইনি, কৌশলে এড়িয়ে গেছে। আর টাকাটা ফেরত দিতে ইচ্ছে নেই, আশেপাশে মানুষ থাকায় মুখ ফুটে বলতে পারছে না। এমন সময় রাসেল ভাই ডাক দিল। ডাক দিতে আপুর কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে চলে আসলাম। যাক, পকেটে এখন আপুর টাকা আছে, সেই খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছিল, তবে আপুর সামনে সেটা করা যাবে না। তারপর থেকে আপুর সাথে প্রতিদিন দেখা করি, তবে শাস্তির কথা আপু আর বলেনি। মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে আপুকে দেখতে থাকি, আর অবাক হয়ে তাকিয়ে থাকতাম। বেশ কিছুদিন পরে সুযোগ পেলাম, সেই অনুযায়ী মনে সাহস নিয়ে কাজ করে ফেললাম। অপেক্ষায় দাঁড়িয়েছিলাম পাশে না দেখা ভান করে, তখনই পাশ থেকে ডাক ভেসে উঠল, এই আকাশ, এদিকে আয়। আপু ডেকেছিলেন? আমার দিকে অগ্নিমূর্তি ধারণ করে রাগে গজগজ করতে করতে বলল, তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। কিছু বলি না দেখে তুই আজকে কাগজে ভালোবাসার কথা লিখে ছুঁড়ে মারলি। আপু বিশ্বাস করো, আমি এমন কাজ করিনি। আমার কাজ করার সাহস হয় কিভাবে? কাদো গোদো গলায় আপু দিকে তাকিয়ে বললাম, তাহলে তুই ছাড়া এই কাজ কে করছে? আপু কাগজের উপরে তো শুধু ভালোবাসা লেখা, ভিতরে কি লেখা আছে কিভাবে জানবো? তুমি যদি অনুমতি দাও একটা কথা বলবো। হ্যাঁ বল। আপুর হাতের দিকে তাকিয়ে ভালোবাসার লেখাটা দেখে বললাম, যেন একটু সন্দেহ না হয়।
আর আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। ওই যে গাছের পাশে তোমাদের ক্লাসের ভাইকে দেখছি বসে আছে, আর কাকে যেন চিঠি দিয়ে কথা বলতেছে। আমি পাশ দিয়ে আসার সময় শুনলাম, মনে হয় ওরা কাজটা করেছে ওদের হাতে লেখার সাথে মিলে দেখতে পারো। এতক্ষণ মনে হয় ঠিক জায়গায় টোপ পড়েছে। আমার কথা শুনে তাকে যেন কি ভাবছে, কোনো কথা বলছে না। রায় সাহেবের বান্ধবীরাও পাশে দাঁড়িয়ে শুনছে। হ্যাঁ রে, ও তো সঠিকটাও বলতে পারে। চল আজ ওই পোলা বহুত বাড়ছে, আমাদের ক্যাম্পাসে জুনিয়র মেয়েদের পর্যন্ত প্রপোজ করেছে। সেই দিন তো আমাদের ক্লাসে রুমাকেও বলল ভালোবাসি, আর আজ তোর গায়ে চিঠি লিখে ঢিল ছুঁড়ে মারলো। মাঝে মাঝেই আমাদেরকে লুকিয়ে ফলো করে, এর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমার কথা শেষ না হতেই রায় সাহেবের বান্ধবী কথাগুলো বলল। রায় সাহেবু সাইমা আপুর দিকে তাকিয়ে আছে। আরে রাখ, আগে দেখ চিঠি কাকে দিয়েছে। যদি অন্য কাউকে দিয়ে থাকে আবার ভুল করেও দিতে পারে, আগে চিঠিটা পড়ে দেখ। মাহিয়া আপুর কথা শুনে কেমন সুর পাল্টে যেতে থাকে। এই সেরেছে, শেষ পর্যন্ত কি আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে? মাহিয়া আপুর উপর রাগ হচ্ছে অনেক। সারাক্ষণ তো দেখি চুপচাপ থাকে, আজ একেবারে মুখে খই ফুটতে শুরু করেছে। রাইসা, দিয়ে তো দেখি চিঠিতে কি লেখা আছে। রাখ, চিঠি পড়তে হবে না, এমনিতেই মাথা গরম হয়ে আছে, চল আমার সাথে। মাহিয়াপুর কথা শেষ না হতেই হাতটা বাড়ি চিঠিটা নিতে চাইলো। রায়সা আপু চিঠিটা না দিয়ে পা বাড়ালো যাওয়ার জন্য। আমার মনে সব দুশ্চিন্তা অবসান ঘটে গেল। যাক, অবশ্যই প্ল্যানটা কার্যকর হয়েছে। অনেক কষ্ট করে প্ল্যান করেছি, অনেক সময় নিয়ে তথ্য জোগাড় করতে পেরেছি। রায়সাপুর সম্পর্কে যতদূর জানি, যদি একবার ওনার রাগ উঠে যায় তাহলে কি করবে নিজেও জানে না। এ মুহূর্তে সাথে যাওয়া ঠিক হবে না, যদি আবার সন্দেহ করে। তাই মানে সেখান থেকে কেটে পড়ি। রাগে হনহন করে রায়সাপু যেতে থাকে। যাও, সেদিন যে আমাকে বিপদে ফেলে পালিয়েছিল, আজ বুঝে কেমন লাগে। সেখান থেকে কেটে পড়ে অপেক্ষা করতে লাগলাম কখন সিনেমার শুটিং দেখতে পারবো। ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে থাকলাম, বারান্দায় এসে দাঁড়িয়ে তাকিয়ে আছি দেখার জন্য। না, তেমন কিছুই তো দেখা যাচ্ছে না। অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনো কিছু না দেখতে পেয়ে চলে আসে। আবার মনে মনে ভয় হচ্ছে, যদি ধরা পড়ে যায় তাহলে না জানি কপালে কি আছে। ক্যাম্পাস ছাড়তে হবে সারা জীবনের জন্য, এবার আর কোনো ক্ষমা পাবো না। না, এত নিখুঁতভাবে করেছি, ধরা পড়ার কোনো সুযোগই নেই। সিনিয়র ভাইয়াটো পাশেই ছিল, তাহলে এত দেরি কিসের? না, আবার অন্যরকম কিছু হয়ে গেল না তো? মনে মনে ভয় আর বিপদের সংকেত যেন ধেয়ে আসছে। মনে মনে নিজেকে সাহস দিতে থাকি। অনেকক্ষণ অপেক্ষা থেকেও যখন রায়সা আপু ও তার বান্ধবী কাউকে দেখতে পেলাম না, তখন মনের ভয় দূর করার জন্য ক্লাসের দিকে পা বাড়ালাম। এদিকে দাঁড়িয়ে থাকলে মনের ভয়টা তীব্র হবে, যত সাহসী হই না কেন। আর ভয় সংকোচ নিয়ে কখন যে ক্লাসের সামনে এসে দাঁড়ালাম বুঝতে পারিনি। হঠাৎ করে স্যারটাকে হুশ আসলো। এই ছেলে, ক্লাসের সামনে দাঁড়িয়ে আছো কেন? স্যার, আসতে পারি? কি জন্য আসতে চাও? স্যার, ক্লাস করার জন্য। আমার কথা শুনে বেশ গম্ভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমাদের সিরাজুল স্যার বেশ মিশুক আর মজার। ক্লাসে কেউ দেরি করে আসলে অন্য ছাত্রদের মতো ধমক দিবেন না, তবে আদর গলায় শাসন করে দিবেন যেন পরে ক্লাস আর দেরি না করি। এখন এসে কি করবে? ক্লাস তো শেষ। প্রেজেন্টটা তোমার ফ্রেন্ডদের বলে দিলেও পারতে, যেন দিয়ে দেয়। এত কষ্ট করে না আসলেও পারতে। সরি স্যার, আসলে নো এক্সকিউজ। এই বয়সটা আমিও পার করে এসেছি, আমিও জানি। এসেছো যখন, যাও সিটে গিয়ে বসো। জি স্যার। স্যারের আদর মাখা বকা শাসন শুনে সিটে গিয়ে বসলাম। আমাদের এই স্যারকে সবাই বেশ পছন্দ করে, অনেকটা ফ্রি স্যারের সাথে সবাই। এতটা বয়স হয়ে গেলেও মনে হয় না অনেক সিনিয়র। আমাদের সাথে আচরণে বয়সের ব্যবধানটা কমিয়ে আমাদের পর্যায়ে নিয়ে এসেছেন, যেন আমাদের ক্লাসে কোনো বন্ধু নতুন স্যার এসেও যোগ দিয়েছেন। স্যারকে অনেক সম্মান ও শ্রদ্ধা করি। ক্লাসে এসে সাগরের পাশে বসলাম। কিরে, ক্লাস রেখে কই চলে গিয়েছিলি ক্লাস না করে? সাগরের দিকে হাসি মুখে তাকিয়ে বললাম, আমার ক্রাশকে দেখতে গিয়েছিলাম। সাগরের বাসা খুলনা শহরে হলেও এই 1 মাসে আমার সব থেকে কাছে বন্ধু হয়ে উঠেছে। সাগর আমার সবচেয়ে ভালো বন্ধু। দুজনের কথা শেয়ার না করলে যেন পেটে ভার হজম হবে না। কখন এসে কথাগুলো বলবো? সাগর অপেক্ষা আছে, তার মনের যত কথা আছে আমাকে বলবে। তোর ক্রাশ রাইসা আপুকে দেখতে গিয়েছিলি নাকি? ভাবি রাখবি। আমার কিসের আপু, তোর ভাবি হয় বুঝলি। রাখ, কথা বলিসনি। ক্লাস থেকে স্যার গেলে সব বলবো, এখন চুপ করে থাক। সাগর সবকিছু জানে যে রায়সাপুর উপর আমি ক্রাশ খেয়েছি প্রথম দেখায়। রায়সাপুকে ভালোবাসি, আর এই নিয়ে মাঝে মাঝে খেপিয়ে রাখে। যদিও আমরা দুজন ছাড়া তৃতীয় জন আর কেউ জানে না। আমাদের ফিসফিসের কথা শুনে ছাড় আজ চোখে একবার তাকিয়েছিল, তাই সাগরকে চুপ থাকতে বলি। 5 মিনিট ক্লাস না করতেই ছাড় বেরিয়ে গেল। ছাড় চলে যেতেই সাগরকে নিয়ে বারান্দায় এক কোণে এসে দাঁড়াতে জানতে চাইলো। বল, কি বলবি? সাগরকে সবকিছু খুলে বললাম। আমাকে যে বড় ভাই র্যাক দিয়ে রায়সাপুর কাছে পাঠিয়েছিল, তার জন্য কোনো আফসোস ছিল না, সবকিছুই ভুলে যেতাম। তবে যখন শুনলাম সাগরকে অনেক বেশি অপমান করেছে, তখন প্রতিশোধ নেওয়ার জন্য মাথা চড়ে উঠল। সাগর কখনোই সিগারেট খায় না, সাগরকে জোর করে সিগারেট খেতে বাধ্য করেছে। আরও এমন কিছু করেছে যা বলার মতো না। রায়সাপু ছাড়া কেউ কিছু বলতে পারবে না। একটু রাজনীতি করে, তাই সবাই সীমাহীন করে চলে। যদি রায়সাপুর সামনে কিছুই না। রায়সাপু বড় ভাইয়ের নাম শুনলে কারো কথা বলার সাহস হয় না।
এরকম কাজের একবার প্রতিশোধ নিয়েছিলাম স্কুলে থাকতে। এক ফ্রেন্ডকে মিথ্যা বলে মার খেয়েছিলাম স্যারের হাতে। তখন আমরা ক্লাস 8-এ পড়াশোনা করি। সে নিজের সবটুকু দোষ বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। হেড স্যার অনেক পেরেছিল বন্ধুকে, স্কুল থেকে বের করতে চেয়েছিল, ইফটিজিং করেছিল সেই বয়সে, যদিও মিথ্যা, তবে স্যার বিশ্বাস করে নিয়েছিল। প্রতিশোধ হিসেবে আমি একদিন স্যারের কাছে নালিশ দিয়ে বসেছিলাম। ওইভাবে ক্লাস 10-এ। আর বদ অভ্যাস মাঝে মাঝেই মেয়েদের ওয়াশরুমে উঁকি দেওয়ার চেষ্টা করে। একদিন দেখে ফেলি সবেমাত্র ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে, তখন হেড স্যারকে ডেকে নিয়ে এসে দেখালাম স্যার সেদিন মেরে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল। পরে পা ধরে ক্ষমা চাওয়ার পরে রক্ষা পায়। এই কাজটা সবাই মিলে প্ল্যান করে করেছিলাম। ভাইয়াটাকে চিঠি মাধ্যমে বলেছিলাম যে রিয়া দেখা করবে টিফিনের পরে ক্লাসে। চিঠিটা ক্লাসে এসেই ভাইয়া টিফিন ব্যাগে রেখে দিলাম আর অপেক্ষায় ছিলাম। সুযোগ মতো কাজে লাগিয়ে দিলাম। ব্যাস, কাজ হয়ে গেল, আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যায়। তাই ভাইয়ার দিকে অনেক নজর রেখেছিলাম, কখন কি করে কোথায় যায়, সময় মতো কাজে লাগিয়ে দিলাম। তুই কাজটা ঠিক করিস নাই, যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে রেখেছিস? আমার সব কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, সাগরের চোখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে রয়েছে। ভয় তো আমার হচ্ছে, না জেনে কপালে কি আছে, যদি বুঝতে পারে তাহলে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে। কিচ্ছু হবে না, অনেক ভেবে চিন্তা করেছি। যদি অন্যরকম কিছু হয় সেটা পরে দেখা যাবে, এখন চুপ থাক, দেখি কি হয়। আমার ভয় হচ্ছে। দূর বেটা, সাহস রাখ, চল স্যারে ক্লাস করে আসি, এখন কোথাও যেতে হবে না। চল। সাগরের কথা না বলে আমার সাথে চললো। স্যারের ক্লাসে মনোযোগ দিতে চেষ্টা করলেও সেটা হয়ে ওঠেনি। সারাক্ষণ মনের মাঝে ভয় তাড়া করে বেড়ালো, আর অন্যমনস্কতার জন্য কয়েকবার সতর্ক করে দিল। এই আকাশ, এদিকে শুনে যা। হঠাৎ ডাক শুনে তাকে দেখি শহীদ মিনার পাশে রায়সাপু বসে আছে। ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় আপু ডাকটা শুনে ভয়টা বেড়ে গেল, বুকের মাঝে ধুকনে বেড়ে যাচ্ছে। ভয়ে ঘামতে শুরু করলাম, না জানি আবার কি বলে। রাইসাপু থেকে ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। রাইসাপু কি বুঝতে পেরেছে? হয়তো বুঝতে পারিনি। যদি বুঝতে পারতো তাহলে এতক্ষণ আমার সাথে কথা বলতো না। একটু সাহস আর ভয় নিয়ে রাইসাপুর সামনে গিয়ে দাঁড়ালাম। আপু আমাকে ডেকেছিলেন? রাইসাপু থেকে তাকিয়ে জানতে চাইলাম। পাশ থেকে নীলা আপু বলল, জানিস তোরে ডেকেছি, তাহলে আবার জানতে চাস কেন? নীলাপুর কথা শুনে মনে অনেক রাগ হচ্ছে, তাই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছি। নীলা, বাদ দে তো, তুই কোথায় চলে গিয়েছিলি? আপু ক্লাসের সময় হয়ে গেছিল, তাই বলতে মনে ছিল না। রাইসাপু কথা শুনে একটু স্বস্তি নিঃশ্বাস পড়ল। মনে হচ্ছে তেমন কিছু জানতে পারিনি, তবে সিনিয়র ভাইকে পেয়েছিল বা ঠিক কি করেছিল তার জানতে ইচ্ছা করছে। তবে কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি রে, কিছু বলবি? না আপু, বলতে গিয়েও মুখ ফুটে বলতে পারিনি। আপু কি করেছিলে, কি শাস্তি দিয়েছ? এখন কোথায় যাচ্ছিস? বাসায় যাব। আচ্ছা যা। জি আপু। মনে মনে খুশি হয়ে চলে আসার জন্য পাওয়ার আলাম। যাক, আপু তাহলে কিছুই জানে না। মুহূর্তের মাঝে ভয়টুকু দূর হয়ে গেল। ওই শোন। আপু পিছন থেকে ডাক দেয়, ডাক শুনে ভয় পেয়ে গেলাম, না জানি আবার কি বলে। পিছনে ফিরে গিয়ে আপুর সামনে দাঁড়ালাম। তুই কি ক্লাস করিস ঠিক মতো, নাকি এই দিক ওই দিক ঘোরাঘুরি করিস ক্লাস ফাঁকি দিয়ে? রাইসাপুর কথা শুনে যেন সাহস পেলাম না, ভয়টুকু মুহূর্তের মাঝে কেটে গেল। কি যে ভয় ছিলাম, না জানি আবার কি বলে সে। না আপু, ক্লাস করি, আর মাঝে মাঝে একটু সময় পেলে ঘুরতে বের হই। ক্লাস করিস, তাহলে সব সময় শহীদ মিনারের আশেপাশে ঘুরঘুর করিস কেন? কার জন্য? না আপু, এই একটু আসে এইদিকে, এই সেরেছে। তাহলে কি সব বুঝে গেল কেন ঘোরাঘুরি করি? আর যদি বুঝে যায় তাহলে একটু সময় দিলেই হয়। আমি তো রাইসা আপুর সাথে একটু কথা আর এক নজর দেখার জন্য ক্লাস মিস করে চলে আসি, অন্য কারোর জন্য না। কথা শেষ না হতেই নীলাপুর কথা শুনে ভয়ে ভয়ে বললাম, কি করে বলি যে রাইসা আপুকে দেখার জন্য আসি? একটু না, কাল থেকে ক্লাস করবি। ক্লাস শেষ করে পুরো ঘোরাঘুরি করবি, মনে থাকবে তো? জি আপু। মাথা নিচু করে নীলাপুকে বলতেই সবাই একসাথে হেসে উঠল। শুনেছি কারো ওপর প্রেমে পড়লে নাকি পিছনে ঘুরঘুর করলে নাকি সে একটু হলে বুঝতে পারে। হয়তো বুঝতে পেরেছে, আর বুঝতে পারলে তো আমারও সুবিধা, রাস্তা ক্লিয়ার। আহা, ভাবতে জুড়িয়ে গেল। এই জোর বাংলা সিনেমার থেকেও বেশি। কতই দেখেছি বাংলা সিনেমা, প্রথম দেখায় ভালো লাগা, দ্বিতীয় দেখায় কথা বলা, আর তৃতীয়বারই প্রেম ভালোবাসা। তবে আমার বেলায় যেন দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাচ্ছে। ওই হাসি থামা, বেচারা লজ্জা পাচ্ছে। আকাশ, তুই বাসায় যা, কিছু খাবি? জি আপু। খাওয়া দাওয়ার কথা শুনে রাজি হয়ে গেলাম। আপু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার না করতে পারি না। কেউ কিছু খেতে দিলে, বিশেষ করে মেয়েরা বা বড় আপু যদি কেউ কিছু দেয় তাহলে আবার কোনো কথাই নেই, সেখানে পারলে বেশি করে খাবো। আপুর কথা শুনেই যে সাথে সাথে হ্যাঁ বলে দিব আপু ভাবতে পারিনি। রাইসা আপু সবাইকে হাসি থামাতে বলে জিজ্ঞাসা করলো কিছু খাবো কিনা, আর এই সুযোগ পেলে না করি কিভাবে। এই কয়েক মাসে রাইসাপুর সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে।
কি হয়েছে দেখতে দেখতে দীর্ঘলে চলে যায় বুঝতে পারিনি। সেদিন তো 500 টাকা দিয়ে আইসক্রিম আমাদের দিল, পকেটে কিছু টাকাও আছে। রাইসাপুর এই কথাটা আমি না করে কিভাবে, যেখানে নিজ থেকে অফার দিল খাবো কিনা। কি কি খাবি? ওই তুই এমন তুতলিয়ে কথা বলছিস কেন? বেচারা খেতে বললি আর খেতে চাইলো। আকাশ, বল তুই কি খাবি? রাইসাপু আমাদেরকে বুড়ো কুসকে তুতলে জানতে চাইলে সাথে সাথে রিমি আপু বলে ওঠে। রিমি আপু তো জানে না সেদিনের ঘটনা, জানলে এমনভাবে বলতো না। বেচারা রাইসাপু পড়েছে মহাবিপদে। কি রে, চুপ করে আছিস কেন? বল কি খাবি? আপু, আমি এবার আইসক্রিম আর চকলেট পছন্দ করি। এই তেমন কিছু খাবো না, একটা চকলেট, একটা আইসক্রিম আর একটা কেক দিলে হবে। ও, কেক খাওয়ার পর একটু জুস হলে ভালো হতো। রিমি আপুর কথা শুনে নির্ভয় বলে গেলাম। আমার কথাগুলো শুনে সবাই হা হয়ে তাকিয়ে আছে। আর থাকবে না কেন, এত কিছু একসাথে চাইবো কে জানতো। আপুরা যখন দিবে একটু বেশি না বলে কেমন জানি হয়। যদি আবার বলে ওঠে, কি রে তুই কি খেতে পারিস না, এই জন্যই তো দেখতে রোগা পাতলা। আপু, আমি কি বেশি কিছু বলে ফেললাম? না না, ঠিক আছে। মিমি 100 টাকা দে তো, আমার কাছে ভাঙতি নেই। আমি? আরে দে তো, আমি পরে তোরে দিব। রাইসাপুর কথা শুনে রিমি আপুর গলা শুকিয়ে গেল। আমার সামনে কিছু বলবে কিনা দুটোটা নয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও টাকা দিতে বাধ্য হলেন। মনে মনে হাসি পাচ্ছে। বেচারার মুখের হাসিটুকু যেন মুহূর্তের মাঝে হারিয়ে গেল। কত উৎস হয়ে বলেছিল, সে উৎস যেন আর নেই। রাইসাপু মনে মনে বলল, রাগ তোর বোঝাচ্ছি, তাই রিমি আপুর উপর চাপিয়ে দিল। রিমি আপুর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আকাশে মেঘ জমেছে। আপু, আপনারা কিছু খাবেন না? না, তুই খেয়ে নিস, এখন বাসায় যা। জি। রিমি আপুর হাত থেকে টাকাটা নিয়ে বিদায় নিয়ে চলে আসলাম। আনন্দে নাচতে ইচ্ছে করছিল। আহা, এমনভাবে যদি প্রতিদিন খাওয়ার জন্য বলতো তাহলে বেশ ভালোই হতো। তবে এখন সেটা আর করা যাবে না। আর সব থেকে বড় কথা, খুব সাবধানে এগিয়ে যেতে হবে, নইলে আর কখনোই বলবে না। আর মাঝে মাঝে নিজের পকেটে টাকা খরচ করলে আরও বেশি পাওয়া যাবে। সারা রাস্তায় চিন্তা করতে করতে চলে আসি। তখনও হলে সিট পাইনি। ক্যাম্পাসের পাশেই বাসায় থাকি। টাকাগুলো পকেটে সযত্নে রেখে দিলাম। বিকালবেলায় ঘুরতে বের হব। হঠাৎ করে ফেসবুকে একটা আইডি দেখে কয়েক মুহূর্তের জন্য নিঃশ্বাস থমকে গেল। মোবাইল স্ক্রিনের দিকে চোখ থেমে গেল। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি ঘুমিয়ে। নিজে হাতে চিমটি কেটে দেখি না, ঠিক আছে। বাসায় এসে শুয়ে শুয়ে ফেসবুকে গল্প করতেছিলাম আর নিউজ ফিড দেখতে থাকি। তখন রাইসা আপুর আইডির সামনে চলে আসে। নীল শাড়ি পরা রাইসা আপু বসে আসে, অসাধারণ সুন্দর, যে বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এত সুন্দর প্রোফাইল পিক দেখে সত্যি অবাক হয়ে গেলাম। আগের চেহারার সাথে এখনকার চেহারার কোনো মেল নেই। রাইসা আপুর আইডি দেখার জন্য টাইমলাইনে ঢুকে পড়ি। একটা পোস্ট লাস্ট 1 বছর আগে করা। আমার পৃথিবী হারিয়ে গেল। পোস্টটা দেখেই মুহূর্তের মাঝে মন খারাপ হয়ে গেল। তাহলে কি রাইসা আপুর জীবনে অন্য কেউ ছিল? মনের মাঝে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপর মন খারাপ করে দেখার জন্য চেক করতে থাকি, যদি প্রশ্নগুলো উত্তর পেয়ে যাই। রাইসাপুর একের পর এক ছবি আর পোস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি। এমন হাসি খুশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটি আর সবার প্রশংসা পাওয়া মেয়েটি হঠাৎ করে কি হলো যে এমন হয়ে গেল? ক্যাম্পাসে প্রতিটি প্রতিযোগিতায় উপস্থিতি, সব দিক দিয়ে সবার সেরা। হঠাৎ করে কি হয়ে গেল? হঠাৎ করে কেন হারিয়ে যাবে? কি রে, এই অবেলায় শুয়ে আছিস কেন? বাইরে যাবি না? এক অজানাকে জানা আগ্রহ পেয়ে বসলো। কি হারিয়ে অনেক খুঁজে না পেয়ে ভাবতে থাকি। ঠিক তখনই রাসেল ভাই এসে ডাক দেয়। রাসেল ভাইয়ের কথা শুনে ভাবনা জগতে বাধা পড়লো। রাসেল ভাই, একটা কথা বলবো? হ্যাঁ, বল। রাইসাপুর সম্পর্কে তুমি কতটুকু জানো? আমার কথা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। রাসেল ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক, বলতে গেলে ফ্রেন্ডের মতোই। কখনো মনে হয় না আমার সিনিয়র ভাই, আর উনিও এমন মনে করে না আমি জুনিয়র। কেন হঠাৎ করে তুই এই কথা বলছিস? রাসেল ভাইকে পোস্টটা দেখালাম। পোস্টটা দেখার পর থেকেই তাকিয়ে আছি ওর স্ক্রিনের উপর। কি হারিয়েছে? মনের মাঝে যেন ঝড় বয়ে যাচ্ছে। ভাইয়া বলবেন রাইসাপু কেন এমন হলো? শোন তাহলে, এখানে ভর্তি হওয়ার পর সবার সাথে মোটামুটি পরিচয় হয়ে গেলাম। রাইসাও আমাদের সাথে পড়ে, তবে অন্য ডিপার্টমেন্টে মেধাবী ছাত্রী। রাইসার মতো মেয়েই হয় না। ক্যাম্পাসে সব রকম প্রতিযোগিতায় তার স্থানটা যেন প্রথমেই বরাদ্দ। একে অনেক মেধাবী, তার উপর পরলোক বাবার মেয়ে। বায়া রাজনীতির সাথে জড়িত, সবাই এক নামে চেনে। তবে মেয়েটির মাঝে কোনো প্রকার অহংকার নেই, খুব সাধারণ আর সব মেয়ের মতোই জীবনযাপন করে। সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে মিশতে পছন্দ করে। সেদিন ক্লাসের জন্য ক্যাম্পাসে আসতেই দেখি একটা ছেলেকে সবার সামনে লাঠি দিয়ে মারছে। কি হয়েছে তা জানার জন্য এগিয়ে গিয়ে দেখি আমাদের সিনিয়র ব্যাচের রাতুল ভাইকে মারছে। রাতুল ভাই রাজনীতি করেন না, অনেক ভালো ছাত্র, সবাই পছন্দ করেন। সবাই দূর থেকে লক্ষ্য করছে, কেউ এগিয়ে আসছে না।
হঠাৎ করে রায়সা এসে বাধা দিল। রায়সার হাত থেকে চোরাচুরি করে মারতে গেলে সেটা গিয়ে পড়ে রায়সার মাথায়। সাথে সাথে রায়সার মাথা ফেটে যায়। সবাই এগিয়ে গিয়ে হাসপাতালে নিয়ে যায়। ক্যাম্পাসে তখন পরিস্থিতি ভালো না, চারদিকে পুলিশ, সেই সাথে রায়সার বড় ভাই শুনে হন্য হয়ে খুঁজতে থাকে ছেলেটাকে। রায়সা একমাত্র বোন, যার গায়ে হাত তুলল। রায়সা পরে সব ঠিকঠাক করে রায়সার জন্য সে যাত্রায় বেঁচে যায়। দেখতে দেখতে কিভাবে 1 বছর শেষ হয়েও 2 বছর হয়ে যায়। তখন 3য় বর্ষের শেষের দিকে রাতুল ভাইয়ের সাথে প্রায়ই রায়সার সাথে কথা হতো। শুধু রাতুল ভাই কেন, সবাই কথা বলতো, সবার সাথে মিশতে পছন্দ করত এবং খুব মিশুক ছিল। রাতুল ভাই রায়সাকে একদিন প্রপোজ করে বসলো, তাও সবার সামনে। তখন কিছু না বললেও পরে রায়সা সুন্দর করে বুঝিয়ে মানা করে দেয়। সেই থেকে রাতুল ভাইকে অন্যরকম দেখতে থাকে, যা রায়সাও খেয়াল করেছে। একদিন খুব সকালবেলায় ঘুম থেকে ডেকে তুলে বন্ধু, সারা রাত মশার জন্য ঘুমাতে পারেনি। তারপর সকাল সকাল ডেকে তোলায় প্রচণ্ড বিরক্ত হয়ে গেলাম। কিরে, তোর কি কে দিয়ে কাজ নেই? এত সকাল সকাল ডেকে তুললি? ব্রেকিং নিউজ। আজ বেটা, তুই তো জানিস কাজ ছাড়া শুধু শুধু কোনো কিছু করি না। তোর কাছে কেমন তা জানা আছে, যত আকাম তোর কাছে। সর, ডিস্টার্ব করিস না, ঘুমাবো। আরে শোন, রাতুল ভাই তো ধরা খেয়ে গেল। কি? রাতুল ভাইয়ের কথা শুনে ঘুম হারিয়ে গেল। বেশ কিছুদিন ধরেই রাতুল ভাইয়ের সাথে রায়সার একটা পাপ সাপের গুঞ্জন শুনে আসছে। অনেকেই বলছে তারা নাকি একে অপরকে ভালোবেসে ফেলেছে, তবে কেউ মুখ ফুটে বলতে সাহস পাচ্ছে না। এসব কথা খুব বেশি সময় নেয় না ছড়িয়ে পড়তে। তাহলে কি কথাটা সত্যি হতে চলল? মামা, কাল রাতে রাতুল ভাই বিয়ে করেছে। কাকে কি বলছিস তুই? হ্যাঁ, রাতুল ভাইয়ের ক্লাসমেট নাবিলা আপুকে তো জানিস, কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছে। এই কি শুনছি? তাহলে কি রাতুল ভাই কি এতদিন মিথ্যা বলে গেল? রায়সার কি হবে? ক্যাম্পাসে সবার মুখেই জানা রায়সাকে প্রপোজ করেছিল। রায়সার এই বিয়ের কথা শুনে কেমন মনোভাব ধারণ করবে আর কি বলবে সেটাই ভাবছি। এতদিন তাহলে কোনজন মিথ্যা ছিল? তুই কোথায় শুনেছিস? বন্ধুর দিকে তাকিয়ে জানতে চাইলাম। বেচারা এতদিন পর একটা খবর নিয়ে আসলো, তবু বিশ্বাস হচ্ছে না। হবে কিভাবে? যা কথা বলে সব ফান আর মজা করেই বলে, সিরিয়াস কথাও মজা করে বলে। আমাদের রুমমেট রায়হানের মুখে সেও উপস্থিত ছিল বিয়েতে। তাহলে রায়সাকে যে ভালোবাসে? ওইটা জানি না। বাই, তুই ঘুমা, খবরটা দিয়ে আসি। এই শোন শোন, কে শুনে কার কথা চলেই গেল। পেছনে টাক দিয়ে থামাতে পারলাম না। ঘুম থেকে চোখ হারিয়ে গেল। কখন জানবি কথাটা সত্যি কিনা মিথ্যা? আর যদি সত্যি হয় তাহলে রায়সার প্রতিক্রিয়া কি হবে জানার অপেক্ষায় রইলাম। বেচারা অনেক ভালোবাসে রায়সাকে, প্রপোজ করেছিল, এটা সবাই জানে। সকাল সকাল ক্যাম্পাসে গিয়ে হাজির হলাম। যা শুনেছি সবটাই সত্যি, কোনো মিথ্যা না। রাতুল ভাইয়ের সাথে নাবিলা আপুর বিয়ে হয়। দুজন দুজনকে ভালোবাসে, যদিও রাতুল ভাইয়ের অনেক আগে থেকেই ভালোবাসে, সেটা বলেনি। রায়সার প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রইলাম। একসময় রায়সাও ক্যাম্পাসে এসে সব জেনে শুভেচ্ছা জানিয়ে গেল রাতুল ভাই আর নাবিলা আপুকে। রায়সার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সেই হাসি খুশি তুরন্ত মেয়ে সবার সাথে সারাদিন আড্ডায় মেতে রইল। রায়সাকে দেখে বেশ অবাক হয়ে গেলাম। ঘড়ি কাটার সাথে সাথে সময় কিভাবে চলে গেল বুঝতেই পারিনি। তখন আমাদের পরীক্ষার সামনে, সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। পুরনো কথাগুলো খুব সহজে অতীত হয়ে গেল। এর মাঝে ক্যাম্পাসে কত কিছু ঘটে গেল। রায়সার জীবনে সব থেকে বড় আঘাতটা ঠিক তখনও আসেনি। এক সড়ক দুর্ঘটনায় মা, বাবা আর ভাই বোন সবাইকে ঘটনাস্থলে মারা যায়। রায়সার পরীক্ষার জন্য সেদিন সবার সাথে যেতে পারেনি। রায়সার বড় ভাই ব্যবসার কাজে ঢাকা ছিল। ফ্যামিলি সবাই মিলে রংপুরে আত্মীয়র বাড়ি থেকে ফিরে আসছিল। তখনই সবকিছু এক মুহূর্তের মাঝেই হারিয়ে ফেলে। সেই থেকে রায়সা কেমন যেন হয়ে যায়, একদম পরিবর্তন হয়ে যায়। সবাইকে হারানোর পর অনেকদিন ক্যাম্পাসে আসেনি। রায়সা তার বড় ভাই দুজনেই এতিম হয়ে পড়ে। রায়সা ক্যাম্পাসে আসার পর থেকেই অন্যরকম হয়ে যায়। সবসময় চুপচাপ থাকে, কারো সাথে কোনো কথা বলে না তেমন একটা। হঠাৎ করেই এক অন্যরকম রায়সাকে দেখতে পেলাম। সিগারেট খায়, ক্যাম্পাসে ছেলেদের বিভিন্ন ধরনের জার্ক দেয়। কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রপোজ করে তাহলে সেটা দেখতেও পারে না। এর জন্য কত ছেলেকে যে মেরেছে। অনেক চেষ্টা করেছে রায়সার ভাই, তবে রায়সা 3 দিন আরও নেশায় আসক্ত হয়ে পড়ে। একবার বিয়ের কথা শুনেছিলাম, তবে কী কারণে সেই বিয়েটা হয়নি জানি না। এই ক্যাম্পাসে কোনো ছেলেই বয়স সাহস হয় না কথা বলার।
আমার রাসেল ভাইয়ের কথা শুনে অনেক খারাপ লাগছে। এমন কিছু শুনবো ভাবতেই পারিনি। কারো পৃথিবী হারিয়ে গেলে আমরা সবাই মনে করি ভালোবাসা মানুষকে হারিয়েছে, কিংবা ভালোবাসা মানুষ সেকা দিয়েছে। এমন একটা বাজে মনোভাব পোষণ করে বাংলা সিনেমা দেখে কারো পৃথিবী যে বাবা মা ভাই বোন এগুলো হতে পারে সেটা নিতেই পারি না। রাসেল ভাই হাত দিয়ে ধাক্কা দেয়। রায়সাপুর ফ্যামিলির কথা ভাবতে ভাবতে আব্বু আম্মু আপু আর ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। কতদিন হলো তাদের ছেড়ে চলে এসেছি, খুব দেখতে ইচ্ছে করছিল তাদের। কি ভাবছিস? কিছু না ভাই, আজকে তো লাইব্রেরিতে একটা ছেলেকে 2 ঘন্টা দাঁড় করে রেখেছিল কান ধরে। ছেলেটা নাকি প্রপোজ করেছিল, যদিও ছেলেটা না করে। রাসেলের কথা শুনে মনে হলো আজকে দিনের কথা, যার শুনে অপেক্ষায় ছিলাম। ওই যে ছেলেটি চার দিয়েছিল। শুনে খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। কাল ক্যাম্পাসে গিয়ে শুনতে হবে তাহলে কাজ হয়েছে, প্রতিশোধ দেওয়া হয়েছে। না ভাই কিছু না। চল বাইরে থেকে ঘুরে আসি। ভাই প্যান্ট পরে নেই, একটু অপেক্ষা করেন। আরে প্যান্ট পরতে হবে না, লুঙ্গি পরে চল। এই সন্ধ্যায় কেউ জামাই দেখবে না। এখন কেউ নেই, বাসার সামনে চা খেয়ে চলে আসবো। অগত্যা রাসেল ভাইয়ের কথা শুনে বাসা থেকে লুঙ্গি পরে বেরিয়ে পড়লাম। বাসার সামনে চায়ের দোকানে চা খেয়ে আবার চলে আসলাম। তো লুঙ্গি পরার কি দরকার ছিল? এই লুঙ্গি ম্যান। রাসেল ভাইয়ের সাথে বসে চা খাওয়ার সময় কয়েকবার লুঙ্গিম্যান বলে ডাক আসে কানে। প্রথমে পাত্তা না দিলেও পরে আবার ডাক শুনে চারিদিকে তাকে খুঁজতে থাকি, কাকে ডাকছে। আশেপাশে তাকে দেখে না, এখানে তো আমি লুঙ্গি পরা শুধু। কি রে, কি তাকিয়ে খুঁজছিস এদিক ওদিক? ভাই কে যেন লুঙ্গিম্যান বলে ডাকছে। এখানে অনেকেই লুঙ্গি পরা আছে, চা খা মনোযোগ দিয়ে। এই যে মিস্টার আকাশ, লুঙ্গি ম্যান। ডাক শুনে এবার রাসেল ভাই আমাদেরকে তাকে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ রাসেল ভাই দূরে হাতের ইশারায় আমাকে দেখিয়ে দিল। দেখে চোখ কপালে উঠে গেল, আমাদেরকে তাকে হাঁটছে আর ইশারায় ডাকছে। শেষ পর্যন্ত আমার ইজ্জতে 12টা বেজে গেল। রায়সা আপু আর তার বান্ধবীদের সামনে লুঙ্গি পরে যাব। তাদের হাসি দেখেই কেমন জানি নিজের কাছে অদ্ভুত প্রাণী মনে হচ্ছে। এই সন্ধ্যার সময় এখানে কি করে, আর কেন বা বাসা থেকে বের হতে গেলাম লুঙ্গি পরে? আপু আপনার এখানে? কি রে, লুঙ্গি পরে যাবি নাকি এমন ভাবে ধরে রেখেছিস কেন? মাথা চুলকিয়ে রায়সা আপু আর তার বান্ধবীর সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাইলাম। 32টা দাঁত বের করে হাসছে লুঙ্গি পরা দেখে। যদিও লুঙ্গি ঠিকমতো পরতে পারি না, তাই এক হাত দিয়ে কোনো রকম ধরে রেখেছি যেন পরে গিয়ে বাকি ইজ্জতটুকু না যায়। না মানে ইয়ে। বুঝেছি, আর না মানে ইয়ে করতে হবে না। তো লুঙ্গি পরে কোথায় যাচ্ছিস? আপুর কথা শুনে বলতে চাইলেও কথা আসছিল না। রায়সা আপু হাসি থামিয়ে জানতে চাইলেও ওদের মুখ দেখে যেন হাসি থামছে না। নিজেকে এই মুহূর্তে সার্কাস পাতির জোকার মনে হচ্ছে। বড় ভাইয়ের সাথে চা খেতে আসলাম পাশের বাসায়। আপনারা এখন এখানে? ওদের সাথে কাঞ্চজি ও মন্দির দেখতে গিয়েছিলাম। ভালোই হলো লুঙ্গি ম্যান পরাকে দেখতে পেলাম। কাল থেকে ক্যাম্পাসে লুঙ্গি পরে যাবি, অনেক মানিয়েছে। কথাগুলো বলে হাসতে লাগলো। রায়সাপুর সাথে সাথে তার বান্ধবীগুলো হাসতে থাকে। দেখে শরীর জ্বলে যাচ্ছে। রাসেল ভাইয়ের কথা না শুনে আসলে এই পরিস্থিতিতে পড়তে হতো না। শব্দ রাসেল ভাইয়ের। রাইসা চলো, রাত হয়ে যাচ্ছে। আজ আসছি লুঙ্গি ম্যান, কাল ক্যাম্পাসে পরে আসবি কেমন? বলে হাসতে থাকে। রায়সাপুর তার বান্ধবীদের বিদায় দিয়ে সোজা রুমে চলে আসি। সেখানে মনে মনে শপথ করেছি বাইরে আর কখনো লুঙ্গি পরে যাব না। পরের দিন ক্যাম্পাসে গিয়ে রায়সাপুর সাথে দেখা। আমাকে দেখে অনেক এসেছিল। রায়সাপুর সাথে আস্তে আস্তে ক্লোজ হতে থাকি। অনেক সময় রায়সাপু খোঁজ নিতে আসে, তবে কখনো ফোন নম্বরটা নিতে পারিনি। মাঝে মাঝে অবাক চোখে তাকিয়ে দেখি ফেসবুকে প্রতিটি ছবি। সেই কবে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, তবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কোনো নাম নেই। সবসময় প্রোফাইলে একবার হলেও চেক করে আসি। মাঝে মাঝে রাগ হলেও মানে নিয়েছি, হয়তো অনলাইনে আসে না। দূর থেকে ফলো করতে থাকি রায়সাপুর উপর। হঠাৎ একদিন রায়সাপুর আইডি থেকে চোখ কিছুক্ষণের মাঝে থেমে গেল। দেখে কিছুটা আশা খুঁজে পেলাম, যদি এইবার কিছু করতে পারি। ক্যাম্পাসে গিয়ে ভাবতে থাকি। তখন ক্লাস শুরু হয়নি। কি ভাবছিস রে? কিছু না। হঠাৎ করে রায়সাপু এসে পাশে বসে জানতে চাইলো। রায়সাপু কখন আসলো বুঝতেই পারিনি। দেখে অবাক হলো, নিজেকে সামলে নিলাম। আরে বল, কি ভাবছিস মনোযোগ দিয়ে? মনে মনে হিসাব করে নিলাম, এবার একটা সুযোগ কাজে লাগাতে হবে, কোনোভাবে মিস দেওয়া যাবে না। তাই রায়সাপুকে সাহস করে বলেই ফেললাম, আপু তোমার হাতে কি সময় আছে? কেন হঠাৎ এই কথা? না মানে একসাথে বসে কফি খাওয়ার জন্য। রায়সাপু আমার কথা শুনে বেশ অবাক হয়ে জানতে চাইলো। মাথা চুলকে বললাম। কথা শুনে আমার দিকে তাকিয়েছিল, যার চোখের নজরে এড়ায়নি। কফি খাবি সে তো ভালো কথা, যা ক্যাম্পাসের সামনের দোকান থেকে নিয়ে আয়। আজকেও মানি ব্যাগ আনিস নাই বুঝি? না মানিব্যাগে আছে, তবে তবে কি? সন্ধ্যায় একসাথে সবার সাথে কফি খাবো। হঠাৎ একসাথে কফি খেতে ইচ্ছে কেন? সেটা পরে বলবো, এখন বলো সময় হবে কি?
আচ্ছা পরে দেখা যাবে। তোর না ক্লাস আছে, এখন ক্লাসে যা, ক্লাস মিস করবি না। জি যাচ্ছি, এত তাড়িয়ে দেওয়ার কি আছে? শোন শোন, বলে একটু রাগ দেখে উঠে পড়ি। পিছনে ডাকলেও না শুনে দৌড়ের উপর ক্লাসের দিকে পা বাড়ালাম। আর সব থেকে রাগি ছাড়ে ক্লাস মিস বা দেরি হলে হারে হারে টের পাবো। ভার্সিটি লাইফে এমন স্যার আছে জানা ছিল না, যেন প্রাইমারি স্কুলের স্যারদের মতো। তবে স্যাররা পেট দিয়ে মাইর দিলেও এই স্যার সেটা করবে না, নিজের কোর্সে সরাসরি ফেল করিয়ে দিবে, যার ইতিমধ্যে রেকর্ড শুনেছি। কিন্তু নিজের চোখেও বন্ধুদের সরাসরি বলতে শুনেছি, এবং নিজ চোখে বন্ধুদের সরাসরি বলতে শুনেছি। যাই হোক, ক্লাস মিস করা যাবে না। স্যারের ক্লাস ভালো না লাগলেও সুন্দরী বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে সবাই চলে আসে। আমি সে আড্ডা মিস করতে চাই না। রায়সাবুকে ছেড়ে আসতে ইচ্ছে হচ্ছিল না, আবার থাকতেও পাইনি। যখন ক্লাসের কথা মনে হলো, রায়সাবুর সাথে সঙ্গ অনেক ভালো লাগছিল। হাজার হোক আমার ক্রাশ, ভালো লাগার মানুষ, সেই সাথে ক্যাম্পাসের সুন্দরী সিনিয়র। এমন কেউ পাশে থাকলে কার ইচ্ছে হয় উঠে আসার জন্য। একটা শুনে দুঃখ নিয়ে উঠে আসতেই মনে ইচ্ছা পূরণ হবে, সে খুঁজে নাচতে ইচ্ছে করছিল। যদি এখন নাচা সম্ভব না, এখন নাচলে তো সবাই জোকার মনে করে তাকিয়ে থাকবে। ক্লাসের সামনে এসে দেখি স্যার আসেনি, তবে ক্লাসে সবাই চলে এসেছে। ক্লাসের চারিদিকে তাকিয়ে দেখি একমাত্র সামনে একটা সিঁড়ি ফাঁকা পড়ে আছে। আমি একমাত্র অধম যে কিনা সবার শেষে এসেও সামনে বসতে হবে। মন খারাপ হলেও নিজেকে বললাম, যাক, অবশেষে ক্লাসে সুন্দর মেয়েটার সাথে বসার সৌভাগ্য হবে তো। অন্যান্য ক্লাসে সিট ফাঁকা পড়ে থাকলেও এই ক্লাসে একটা সিটও ফাঁকা থাকবে না। যে সবার শেষে আসবে তার জন্য সবাই লাস্টের দিকে বসতে চায়, কেননা স্যার পড়া সম্পর্কে জানতে চাইলে প্রথমে যারা বসবে তাদের কাছে জানতে চাইবে। আর পড়া না পারলে তো ছেলেবেলের জামাই আদর, যা সবাই নিতে পারে না। না জানি আজ কপালে কি আছে, মনে মনে বলতে বলতেই ধপাস করে চেয়ারে বসে পড়লাম। কিরে এত হাঁপাচ্ছিস কেন? বসার সাথে সাথেই আমাদেরকে তাকে জানতে চাইলো আমার ক্লাসমেট। আর সব থেকে সুন্দরী বলা যায় আমার ক্লাসের। সবাই তার সাথে বসতে চাইলেও এই সারের ক্লাসে ধারের কাছে কেউ বসতে চায় না। অনেক মেধাবী আর সবসময় প্রথম সারিতে বসতে চায়। আর বলিস না, আসতে দেরি হলো, তাই দৌড়ে উপর আসলাম। তাই বলে এভাবে হাঁপাচ্ছিস? বলে হা হা করে হাসলো। তার হাসি শুনে পাশে থাকা বান্ধবীরা তাকিয়ে রইল, যদিও কি হয়েছে বুঝতে পারিনি। দেখ, হাসবি না, দৌড়ে আসাটা সার্থক হয়েছে। কেন কেন? স্যারের আগে চলে এসেছিস নাকি তাই? আরে না, তোর মতো সুন্দরী পাশে বসতে পেরেছি তাই। দেখ, ফ্ল্যাট করবি না, সেটা আমি ভালো করেই জানি যে তুই ফ্ল্যাট করছিস। ঠেলাই পড়ে যে পাশে বসলি সেটা বল। তুই ব্যাস, কথা বলার আগেই ছাদ চলে আসলো, তাই কথাটা শেষ না করতে পারলেও মনে মনে ঠিকই বলে নিলাম, বালের সুন্দরী, সপ্তাহে ময়দা মাখার ফল। চুপচাপ স্যারের ক্লাসটা করলেও পরে ক্লাসটা উধা হয়ে গেলাম। মাঝে মাঝে ক্লাস মিস না করলে ভালো লাগে না। এক সময় ক্লাস মিস করে বন্ধুদের নিয়ে আড্ডা কিংবা ঘুরতে যেতাম, আর এখন ক্লাস করলে বেশিরভাগ সময় চলে যায় রায়সা আপুকে দেখে বা আড্ডা দিয়ে। যদিও রায়সা আপুর আমার সিনিয়র, তাতে কি ভালোবাসা আর ভালো লাগে কি সিনিয়র জুনিয়র দেখে আসে? ভালোবাসা হলো মনের ব্যাপার, আর সেটা হলো মন থেকে আসে। ক্লাস শেষ করে শহীদ মিনারের পাশে চলে গেলাম। সেখানে রায়সা আপু একা থাকলেও যখন ক্লাসে চলে গেলাম তখন রায়সা আপুর বাকি বান্ধবীরা চলে আসে। রায়সা আপু আর তার বান্ধবীদের সাথে এখন অনেক ফ্রি। মনে হয় না সে আমার সিনিয়র, বা তারাও মনে করে না আমি তাদের জুনিয়র। অনেক দুষ্টুমি করে মাঝে মাঝে। জি, আমরা সময় হলেই এসেছি। আপনি কোথায় ছিলেন? ওই রাখ তোর আপনি আপনি। কিরে আকাশ, তোরে ডাক দিলাম না শুনেই চলে গেলি যে? সরি, মিম আপু বলতে চাইলো থামিয়ে দিয়ে রায়সাপু জানতে চাইলো। রায়সাপুর কথা শুনে মনে হচ্ছে অনেক রাগ। তারপর রায়সাপুকে সব বলে আবার সরি বললাম। তোর কি এখন ক্লাস নেই? না, এখন ক্লাস পরে ম্যাম ফ্রি হয়ে নেবেন, মিটিংয়ে আছেন ম্যাম। রায়সাপুর কথা শুনে ক্লাসের কথা জানতে চাইলে মিথ্যা বলে দিলাম, যদিও সবটা মিথ্যা না, অল্প মিথ্যা। কেননা ম্যামের একটু আসতে লেট হবে। নীলাপু, তোমার সাথে কথা আছে। কেন? চলো বলছি। সবার সামনে থেকে নীলাপুকে ডেকে নিলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, জানতে চাইলেও কিছু বললাম না। নীলাপুর সাথে রায়সাপুর সব থেকে বেশি ভালো সম্পর্ক, সেই কলেজ লাইফ থেকে দুজন একসাথে। নীলাপুকে সব খুলে বলি। নীলাপু সবসময় রাজি হলো। সন্ধ্যা পরে আয়োজন করা হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। তখন এখন জানবে না, সময় হলে জানবে। ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সন্ধ্যা দেখা হবে তাদের সাথে। কিরে, চোখ ধরে কোথায় নিয়ে আসলি? চুপ করে থাক, সময় হলে জানতে পারবি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। রায়সাবু চোখ খুলে দিয়ে একসাথে সবাই লাইট জ্বালিয়ে রায়সাবু বার্থডে উইশ করা হলো। রায়সাবু তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে, এমন কিছু হবে ভাবতেই পারিনি। থ্যাঙ্কস, তোদের এমনভাবে সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। থ্যাঙ্কস লাগবে না, আমাদের ট্রিট পাওনা রইল। নীলা, আজ আমার বার্থডে, আর তোরা মনে রেখেছিলি? আমরা না, এই পিচিটা সব করেছে। আকাশ,
তুই এখন একটা কেক কাটো, পরে বলবো সব। দেরি করলে তো হবে না, আমার তো তর্স হইছে না কখন কেক খাবো, তাড়াতাড়ি। এই নে তাড়াতাড়ি কেক কাট। রায়সাপু কিছু বলতে যাচ্ছিল, নীলাপু বাধা দিয়ে কেক কাটতে বলল। সেদিন অনেক মজা হয়। রায়সাপুকে মুখে তুলে কেক খাইয়ে দিলাম। রায়সাপু যখন আমাকে কেক খাইয়ে দেয় তখন মনে মনে বললাম, এইভাবে যদি সারা জীবন খাইয়ে দিত, সারা জীবন পাশে থাকতো, সেদিন ওরা এনজয় করে বাসায় ফিরে আসি। আন্টির মৃত্যুর পর এই প্রথম রায়সাপুর মুখে হাসি ফুটলো। রায়সাপুর হাসিটা দেখে নীলাপু বলছিল, তবে আমি এই এতদিন পর প্রথম হাসিটুকু দেখতে পেলাম। রায়সাপুকে এগিয়ে দিতে চাইলেও একাই আসতে পারবো বলে রায়সাপুকে তুলে দিয়ে চলে আসি। ক্যাম্পাস থেকে শহর বেশি দূরে না, সেদিন অনেক দেরি হয়ে যায় ঘুমাতে যেতে যেতে। কেননা রায়সাপুর হাসি মাখা মুখটুকু বারবার ভেসে উঠল আর ঘুমকে নিল। হ্যালো, সারা রাত মেয়েদের আড্ডা দিয়ে দিনে ঘুমাস না, এই জন্যই কি পাঠিয়েছি? সকালবেলায় ফোনের শব্দে ঘুমটা ভাঙলো। কোনো রকমে ফোনটা রিসিভ করতে উপাস থেকে বলে উঠলো, আপু এসব কি বলো? চুপ, আর একটা কথা বলবি না। তুই আজ এক্ষুনি বাসায় আসবি। আপুর কথা শুনে ভয় পেয়ে গেলাম। জানি না কি হয়েছে, হঠাৎ করে কেন এমন বলছে। আপুই যে আমার সবকিছু, সে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, কখনো কোনোদিন এমনভাবে রাগ করে কথা বলেনি। আজ হঠাৎ করে কেন এমন করছে ফোন দিয়ে? মনে হচ্ছে এক আকাশ ভাবনা ভর করলো। আপু কি হয়েছে সেটা বলবে তো? এখন বাসায় আসবি, এটাই জানি। বাসায় এসে সবকিছু শুনবি। আপু 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 আর কিছু বলার আগে ফোনটা কেটে দেয়। কি করব কিছু বুঝতে পারছি না। আপু কেন ফোন দিয়ে এমন করছে বুঝতে পারছি না। সামনে পরীক্ষা, আর এদিকে ক্লাস মিস করে এখন আবার বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতে যেতে একদিন সময় লেগে যাবে। তাছাড়া আইসাপুকে ছেড়ে চলে যাব কোনো কিছু না বলে। কিরে আকাশ, এমন করে ভাবছিস? হঠাৎ করে রাসেল ভাই ডাক শুনে চমকে উঠি। রাসেল ভাইকে সবকিছু খুলে বললাম। রাসেল ভাই সবকিছু জানে। তুই বাসায় চলে যা, যাওয়ার আগে একটা অ্যাপ্লিকেশন লিখে দিয়ে যা, যা স্যারের কাছে পৌঁছে দেব। রাসেল ভাইয়ের কথা শুনে দেরি করিনি। সকালবেলা একটা বাস যাবে, সেই সুদূর ময়মনসিং। রায়সাপুকে না বলে বাড়িতে চলে আসি। সারা রাস্তায় ভাবতে থাকে কি হয়েছে। আপু তো কোনোদিন আমার সাথে এমন করেনি। আপুকে বেশ কয়েকবার ফোন দিলেও ফোন বন্ধ দেখায়। দুশ্চিন্তা আরও বেড়ে গেল। আব্বু আম্মুকে ফোন দিলাম, পেলাম না। সারা রাস্তায় দুশ্চিন্তা করে সন্ধ্যায় বাসায় এসে দেখি আব্বু আম্মু বাসায় নেই। তবে আপু আমাকে দেখে গুমড়ো মুখে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। একটু বুঝতে অসুবিধা হয়নি, মেঘ জমে আছে। আপু কি হয়েছে হঠাৎ এমনভাবে আসতে বলে যে? অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, এখন রেস্ট করে নে, পরে কথা বলবো। আপুকে ড্রয়িং রুমে দেখে জানতে চাইলে আপু আমাকে কথাগুলো বলেই চলে যায়। কয়েকবার পিছন থেকে ডাক দিলেও না শোনা ভান করে চলে যায়। কি হচ্ছে বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে আপুর এই ব্যাপার যেন ভাবনা ফেলে দিল। কখনো তো এমন ছিল না আপু, তাহলে কি এমন করলাম যার জন্য এমন করছে আমার সাথে? আব্বু আম্মু বাসায় আসলেও আপুর সাথে তেমন আর কথা হয়নি। সবার সাথে কুশল বিনিময় করলেও সবার মাঝে কেমন যে অন্যরকম আচরণ লক্ষ্য করছি। সবাই যেন আমার উপর রাগ করে আছে। আকাশ, আপু তুমি বসো। বারান্দায় বসে ভাবতে থাকি কি হয়েছে যার জন্য আমার সাথে এমন করছে। অন্যদিকে রাইসাপুর কথা মাথায় আসছে। ঠিক তখন আপু এসে ডাক দেয়। সরে গিয়ে আপুকে বসতে দিলাম। রায়সাকে। আপুর মুখে রাইসাপুর কথা শুনে চমকে উঠি। আপু জানে কি করে? আপুর মুখে থেকে তাকিয়ে থাকি। আপু, রাইসাপু আমাদের ক্যাম্পাসে সিনিয়র আপু। সেটা জানি, তবে তুই কি শুধু সিনিয়র হিসেবেই চোখে দেখিস? দেখ, তুই আগে সব কিছু আমাকে বললেও এখন কিছুই বলিস না। আমি সব কিছুই জানি, তাই বাসায় এনেছি কিছু সত্যি বলার জন্য। এই মুহূর্তে কথাগুলো বলা উচিত, তোর সত্যটা জানা প্রয়োজন। আপুর কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকি মুখের দিকে। সত্যি তো, আগে সবকিছু বললেও এখন বলি না। আর আপু এত কিছু জানলো কি করে ভেবে পাচ্ছি না। আপুকে সবকিছু খুলে বলি। আপু সব শুনে আমার মুখে থেকে তাকিয়ে আছে। আপু কি সত্যি কথা আর কি জানো? আপুর মুখে থেকে তাকিয়ে জানতে চাইলাম কি এমন কথা যা আমি জানি না, কি আমার সত্যি কথা লুকিয়ে আছে। আকাশ, তুই বাসা ছেড়ে গেলি মাত্র 1 মাসের কিছু বেশি সময় পার হয়েছে। আমি যে তোকে সবসময় ফোন করে খোঁজ নিতে থাকি। একদিন তোর ফোন রিসিভ করে রাইসা নামের মেয়েটি তোর কথা জানতে চাইলে বললো তুই আইসক্রিম আনতে গেলি। তারপর মেয়েটির নাম্বার নিয়ে আলাদা কথা বলি। তোর রুমমেট রাসেল কি যেন নাম, ওর কাছে ফোন দিয়ে সব জানতে পারি। তুই রাশাকে ভালোবাসিস আর অনেক পছন্দ করিস। ক্যাম্পাসে অনেক কিছু হয়ে গেলেও তুই না বললেও আমি শুনতে পাই। তবে তোর হাসি খুশি থাকা শুনে অনেক খুশি হয়েছিলাম। তবে কি? আপু মুখে সবটা শুনে উৎকণ্ঠিত হয়ে জানতে চাইলাম, তবে কি রাইসা আপুকে ভালোবাসার কথা নিষেধ করবে? না, সেটা মেনে নিতে পারছি না। এখন থেকে যেই কয়দিন আছিস তুই আমাদের কাছেই থাকবি। এত দূর যেতে হবে না, আমাদের কাছেই থাকবি তুই। আপু এসব কি বলো? যে কয়দিন আসি মানে? আমার তো এখন ক্যাম্পাসে থাকতে হবে। আর পড়াশোনা সামনে পরীক্ষা, এখন কিভাবে বাসায় থাকবো? এখানে থাকা পড়াশোনা কিভাবে হবে? আপুর কথা শুনে জানতে চাইলে চোখের দিকে তাকিয়ে দেখে অশ্রু। যেন কিছু বলতে গিয়েও বলতে পারছে না।
তোর আর পড়াশোনা করতে হবে না, এখন আর আমাদের সাথেই থাকবি সারাদিন, আমার সাথে দুষ্টুমি করবি, সবসময় আব্বু আম্মুর পাশে থাকবি, কোথাও যেতে হবে না। আপু এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে বলবা তো? অনেক জোরাজোরি করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো, যা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আপুর কথা শুনে সবকিছু মিলিয়ে নিতে থাকি। কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কেন ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া, প্রথমে পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক কষ্ট করেছি, সেটা ভাবলেও আসলে সেটা ছিল না। ক্যাম্পাসে চলে আসার আগেই হঠাৎ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ি, তখন আব্বু আম্মু ডাক্তারের কাছে নিয়ে যায়, একটু অসুস্থ হলে চলে যায়। সেদিন রাতে দরজা বন্ধ করে অনেক কান্না করেছিলাম, কখনো ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যেতে হবে। আপুর কাছ থেকে, আম্মুর কাছ থেকে, আব্বুর কাছ থেকে। আকাশটা যেন অন্ধকার কালো মেঘে ছেয়ে গেছে। এই পৃথিবীতে আরও কয়েকদিন বাঁচতে ইচ্ছে ছিল, কার ওপর যেন বেশি মায়া না পড়ে যায়, তাই আপু বাসা নিয়ে আসে। তবে কিভাবে বলবো যে বড্ড বেশি মায়ে পড়ে গেছি। অনেকগুলো স্বপ্ন ছিল, তবে কোনোটাই পূরণ হবে না। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ক্যাম্পাসে চলে গেল, রিপোর্ট এখনও জানা যায়নি। আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে শেষ সময়ে, যার ফলে প্রায় অসুস্থ হয়ে থাকতাম। আব্বু আম্মু অনেক ডাক্তারের কাছে রিপোর্টগুলো নিয়ে যায়, তবে সবাই এক কথাই বলে শেষ সময়ের দ্বার প্রান্তে। শেষ সময়ে আব্বু আম্মু আপুকে বলে, তাই আপু ফোন করে বাসায় আসতে বলল। এই মুহূর্তে হাসপাতালে বিছানায় শুয়ে আছি, শেষবারের মতো পৃথিবীকে এক নজরে দেখে নিতে চাচ্ছি। সময়গুলো যেন খুব দ্রুত চলে যায়, কিভাবে সময়গুলো কেটে যায় বুঝতে পারিনি। আপু সবসময় আগলে রেখেছিল চারপাশে ক্যাম্পাসের প্রিয় বন্ধুগুলো, প্রিয় রাসেল ভাই, আর আমার সেই প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা রাইসা আপু বসে আছে আমার পাশে। রাইসা আপু, তোমাকে কিছু বলার ছিল। বল, কি বলবি? রাইসা আপু, আমি তো বেশি দিন থাকবো না, আমার ব্লাড ক্যান্সার, তাই তোমাকে যাওয়ার আগে কিছু কথা বলে যেতে চাই। কিছুক্ষণ চুপ করে বলতে থাকি। তোমার প্রথম দেখায় ভালো লেগে যায়, বলতে পারো তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলি। তুমি নীল শাড়ি পরে ক্যাম্পাসে বসেছিলে, যদিও পরে জানতে পারি তুমি আমার সিনিয়র। তবে কি করবো বলো, মনকে কখনো বোঝাতে পারিনি। তোমাকে নিয়ে অনেকগুলো স্বপ্ন বুনেছিলাম, তবে সেই স্বপ্নগুলো পূরণ হবে না সেটাও জানা ছিল। প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য ক্লাস মিস করে চলে যেতাম, তোমাকে দূর থেকে সবসময় দেখতাম। স্বপ্ন ছিল তোমার সাথে সবগুলো ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করব, তোমার সাথে ঝগড়া করব, তোমার শাসনগুলো পাবো, তোমাকে সিনিয়র ঝগড়াতে বউ বলবো, তোমাকে ঝগড়াতে বউ বলে রাখবো। তবে মানুষের সবগুলো ইচ্ছে কি আর পূরণ হয়? আমার স্বপ্ন দেখার আগেই হারিয়ে গেল। তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব ভাবতেও পারিনি। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। একে একে রায়সাবুকে সবগুলো কথা খুলে বলি। রায়সাবু শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, চোখের দিকে তাকিয়ে দেখি অশ্রুগুলো ঝলমল করছে। আপু, আমি তো চলে যাচ্ছি, তবে একটা ইচ্ছে ছিল। চুপ, আর একবারও বলবি না চলে যাওয়ার কথা। কে বলেছে তুই চলে যাবি? তুই থাকবি, তোর সবগুলো ইচ্ছে পূরণ হবে, তোর বউ হব, তোর সিনিয়র বউ হব। কান্না করবে না তো? কান্না একদম পেতনি মতো লাগে। রাসেল ভাই, আমার চুড়িগুলো এনেছো? এই যে। রাসেল ভাই বলতেই হাত বেড়ে চুড়িগুলো দিল। অনেক স্বপ্ন ছিল রাইসাপুকে নিজের হাতে একগুচ্ছ নীল চুড়ি পরিয়ে দিব, তাই কিনে রেখেছিলাম। আপু হাতটা দাও। রাইসাপু হাতটা বাড়িয়ে দিল, চুড়িগুলো পরিয়ে দিয়ে বললাম, আজ আমার ইচ্ছেটা পূরণ হলো। আমার বউ না হলেও চুড়িগুলো পরিয়ে দিতে পারলাম। চুপ কর তো, তোর সবগুলোই ইচ্ছে পূরণ করব। আপু, আপু, অনেক কষ্ট হচ্ছে, মাথায় হাত বুলিয়ে দে। তোর ঘুম পাড়ি গানটা দিয়ে একটু ঘুম পাড়িয়ে দে। আম্মু আব্বু কোথায় বল, আমার চকলেটগুলো নিয়ে আসতে। আপু অনেক ঘুম পাচ্ছে, দম নিতে অনেক কষ্ট হচ্ছে। আপুর মাথার পাশে কোলে মাথা নিয়ে বসেছিল, চোখের পানিগুলো নিয়ে বলল, লক্ষ্মী ভাই, এই তো আমি আছি। পৃথিবীর চারদিকটা অন্ধকার ঘিরে আসছে, সবার আবছা মুখগুলো ভেসে উঠছে, চোখগুলো ভীষণ টানছে, ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না, অনেক ঘুমাবো, অনেক ঘুমাবো, অনেক। আর এভাবেই আজকের গল্পটি শেষ হয়ে গেল। জানি হয়তো অনেকে বলবেন এখানে তো মিল করে দিতে পারতাম, কিন্তু দিতে পারলাম না, কারণ সব গল্পে তো মিল হয় না, কিছু কিছু গল্প বিচ্ছিন্ন হয়ে থাকে। তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। রুমে শুয়ে আছি, তখন ভাবি আমার রুমে আসলো। আমি একটু অবাক হলাম, কারণ ভাবি আমার সাথে কথাই বলে না। ভাইয়ের বিয়ে হয়েছে এই 5 মাস হবে, কিন্তু এই 5 মাসে ভাবি আমার সাথে ভালোভাবে কথাই বলেনি। আমার রুমে এর আগে ভাবি কখনো আসেনি। বাবা মায়ের সাথে ঠিকভাবে কথা বললেও ভাবি আমার সাথে কথা বলেনি। হঠাৎ ভাবি আমার রুমে আসলো কেন, এই কথা আমার মাথায় ঘুরছে। ভাবি, তুমি হঠাৎ আমার রুমে? এই ছেলে, আমাকে একদম ভাবি বলবে না। তোকে আমি দেখতেই পারি না, তোকে যেন আর এই বাড়িতে দেখতে না হয়, তার জন্য আমি এসেছি। মানে? বাড়িতে তোকে নিয়ে আতিক্যতা হচ্ছে, তুই ছোট বলে তোকে একটু সম্পত্তি বেশি দিয়ে যাবে কেন? আমার স্বামী বড়, তাকেই তো বেশি সম্পত্তি দেওয়ার কথা, তা নয় তোকে দিচ্ছে। তা আমাকে বলছো কেন? আর কাউকে বাড়িতে যদি বলি তোকে সম্পত্তি কম দিতে, তা তো আর কেউ শুনবে না, তাই আমি এসেছি যেন এখন সব সম্পত্তি আমার স্বামী পায়। মানে কি বলছো এসব? আমি এখনই করে দেখাচ্ছি। তারপর ভাবি দরজা আটকিয়ে আমার কাছে আসলো। তারপর ভাবি শাড়ি খুলতে লাগলো।
ভাবি, শাড়ি খুলছে কেন? কি করতে চাচ্ছ তুমি? তা তুমি এখনই বুঝতে পারবে আমি কি করতে চাচ্ছি। তারপর ভাবি শাড়ি খুলে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ভাবি বাঁচাও বাঁচাও বলে ডাক দিতে লাগলো। আমি ভাবিকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাবিকে ছাড়াতে পারছি না। বাড়ির সবাই আমার রুমের দরজা ধাক্কা দিতে লাগলো। তারপর দরজা ধাক্কা দিতে দিতে দরজা খুলে গেল, আর সবাই রুমে ঢুকে দেখলো ভাবির শরীর শাড়ি নেই, আর আমি ভাবিকে জড়িয়ে ধরে আছি। তারপর ভাবি আমাকে ছেড়ে ভাইয়ের দিকে গিয়ে জোরে ধরে বলল, তোমার আদুরের ছোট ভাই আমাকে একা পেয়ে। এই বলে কাঁদতে লাগলো। জানো, আমার বিয়ে হবার পরপরই তোমার ছোট ভাই আমার কাছে অনেকবার আসার চেষ্টা করেছে, তাই তো ওর সাথে আমি কথা বলতাম না, কিন্তু আজ আমার সাথে। এই বলে আবার কাঁদতে লাগলো। এবার ভাইয়া আমার কাছে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারলো। তোকে নিয়ে আমি গর্ব করতাম, আর তুই আমার বউয়ের সাথে এমনটা করতে পারলি? ভাইয়া বিশ্বাস করো, পুরো কথাটা বলতে না দিয়েই এবার বাবা ঠাস ঠাস করে থাপ্পড় মারলো আমায়। তারপর বাবা যেটা বললো সেটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বাবা বলল, এতদিন তোর জন্য আমার গর্ব হতো, আর আজ মনে হচ্ছে আমি কোনো পাপ করেছিলাম যার জন্য তোর মতো ছেলে পেয়েছি। বাবা বিশ্বাস করো। চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমাকে বাবা বলবি না। ভাইয়া তুমি তো বিশ্বাস করো। কি বিশ্বাস করব? হ্যাঁ, যে নিজের ভাইয়ের বউয়ের সাথে এমন করার চেষ্টা করে তাকে বিশ্বাস করব? বাবা, এরপর থেকে আমি ওর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না। শুধু তুই না, আমরা কেউ আর ওর সাথে সম্পর্ক রাখবো না। আর ও এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি ওকে ত্যায্য পুত্র করলাম। এটা শোনার পর খুব কষ্ট পেলাম। আমি আর কোনো কথা বলছি না, কারণ কেউ আমার কথা বিশ্বাস করবে না। বাবা কি বলেছে শুনিস নাই? চলে যায় এ বাড়ি থেকে। চলে যাচ্ছি, তবে বলে রাখছি, খুব বড় ভুল করলে তোমরা। এই ভুল হয়তো বুঝতে পারবে, কিন্তু সেদিন আমাকে পাবে না। এবার গেলাম ভাবির কাছে, যাই না কি ভুল করেছিলাম যার জন্য আমাকে এত বড় একটা অপবাদ দিলে। এই টাকার জন্য তো? আমি যাওয়ার সময় বলে যাচ্ছি, এই সামান্য টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিলে। একদিন আমি তোমাদের থেকে বড় লোক হয়ে দেখাবো। তারপর বাড়ি থেকে চলে আসলাম। বাবা মার প্রতি আজ একটা রাগ হচ্ছে। এই চিনেছে তাদের ছেলেকে, একটা মেয়ের কথায় তারা তার ছেলেকে মেরে বের করে দিল। আর আমি বড় লোক হয়ে ভাবিকে দেখিয়ে দিব। 5 বছর পর, এই 5 বছরে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। এই 5 বছরে হয়েছে কি, তাই গল্প শেষে বলবো। কি হলো, তাড়াতাড়ি সব গুছিয়ে নাও, আমাদের যেতে হবে। নিচ্ছি। রুবিনা হলো আমার বউ। এই 5 বছর আগে ওর সাথে আমার পরিচয় ছিল। কেমনে হয়েছে তা গল্প শেষে বলবো। আজ আমরা কক্সবাজার যাচ্ছি। আমাদের গাড়ি থাকতেও আমরা বাসে করে যাচ্ছি, কারণ রুবিনা সাধারণভাবে যেতে চাচ্ছে। তারপর আমরা দুজন রেডি হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে গেলাম। তারপর রুবিনাকে বাসে উঠতে বলে আমি পানি আনতে গেলাম। বাসের টিকিট আগে কেটে রেখেছিলাম। আমাদের দুজনের সিট একসাথেই। আমি পানি নিয়ে বাসে গেলাম, কিন্তু বাসের ভিতরে যে আমি যা দেখবো তা আশা করিনি। দেখলাম বাসের সামনের সিটে বাবা মা বসে আছে। আমি তাদের পিছনের সিটে ভাইয়া আর ভাবি, তাদের সাথে একটা ছেলে। ছেলেটা বয়স 4 বছরের মতো হবে, হয়তো ভাইয়ার ছেলে। এতক্ষণ তারা আমার দেখে ফেলেছে। এতক্ষণে বাবা মা ভাইয়া ভাবি সবাই আমাকে দেখে ফেলেছে। আমি মাথা নিচু করে গিয়ে রুবিনার পাশের সিটে বসলাম। রুবিনা আমার সিটে বসেছিল, তাই আমার সিটে বসতেই রুবিনা ওর সিটের দিকে এগিয়ে বসলো। তখনই ভাবি বলে উঠল, এই ছেলে, তুমি এই মেয়েটাকে বিরক্ত করছো কেন? আর এত সিট খালি থাকতে তুমি ওই মেয়েটার পাশের সিটে বসলে কেন? অবাক হয়ে ভাবির কথা শুনছি। ভাবি আবারও বলল, বাসে মানুষদের উদ্দেশ্য করে, আপনারা দেখতে পাচ্ছেন না এই ছেলেটা এই মেয়েটাকে বিরক্ত করছে? কিছু তো বলুন আপনারা। ভাবি এ কথা বলতেই বাসের ভিতরে কিছু যুবক ছেলে এসে আমাকে কয়েকটা থাপ্পড় মারলো। এই থামেন আপনারা, কোন শাশুর গায়ে হাত দিলেন? রুবিনা খুব জোরে কথাটা বলল, আর সবাই থেমে গেল। রুবিনা এবার গিয়ে ভাবির গালে থাপ্পড় মেরে দিল। আমি আপনাকে বলেছি যে রিমন আমাকে বিরক্ত করছে, আপনি আগ বাড়িয়ে কথাটা বললেন কেন? তোমাকে বিরক্ত করছে তাই বললাম। আর এসব ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের বিরক্ত করা। আর এতগুলো সিট খালি থাকতেও তোমার পাশের সিটে বসে তোমাকে বিরক্ত করছিল, তাই বললাম। আর তুমি আমাকে এই থাপ্পড় মারলে। আপনি কি রিমনকে চেনেন যে ওর বিষয়ে এত খারাপ কথা বলছেন? আর বললেন পাশের সিটে বসার কথা। আমার স্বামীর আমার পাশের সিটে বসবে না তো কি অন্য মেয়ের পাশে বসবে? ইনি আপনার স্বামী? এই হচ্ছে আমার স্বামী। আর আমি ওর সিটে বসেছিলাম, তো ওর বসতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি সরে বসেছিলাম। আর আপনারা কার না কার কথায় আমার স্বামীকে মারছিলেন। আর জানেন আপনারা কার গায়ে হাত দিয়েছেন? তালুকদার গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিকের গায়ে। এবার বাসে সবাই একটু ভয় পেলেন।
এমনি তো ভুলে গায়ে হাত দিয়েছেন, তাও আবার এত বড় মানুষের গায়ে। এবার যদি সে কিছু করে, তাই এ নিয়ে সবাই চিন্তিত। আপনারা সবাই আপনাদের সিটে গিয়ে বসুন। এখানে আপনাদের কোনো ভুল নেই, তাই আপনারা ভয় পাবেন না। আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। আপনারা আপনাদের সিটে বসুন। ও আমার কথায় যাচ্ছে। আসলে আমি সাধারণ মানুষের মতো কোনো জায়গায় যেতে ভালোবাসি, তাই ও আমার কথায় বাসে করে যাচ্ছে। রুবিনা এবার ভাবিকে উদ্দেশ্য করে বলল। ভবিষ্যতে মানুষকে দেখে কথা বলবেন। আরও অনেক কথা বলল। বাসে সবাই ভাবিকে অপমান করলো। আর আমি গিয়ে আমার সিটে বসলাম। মনে পড়ে গেল সে পুরনো কথা। এই বাসেই আমার আর রুবিনা দেখা হয়েছিল, সেই কথা। চলুন 5 বছর আগের কথা এখন আপনাদের বলি। আমাকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার পর পকেটে যা টাকা ছিল তা দিয়ে বাসে একটা টিকিট কাটলাম। পকেটে আর বেশি টাকা নেই। গিয়ে বাসে বসে আছি। হঠাৎ একটা মেয়ে আসলো, এসে আমার পাশের সিটে বসে পড়লো। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি আমার কথা ভাবতেছি, আজ বাবা মা আমাকে অপরাধী ভাবলো, তাও একটা মিথ্যা অপবাদ। এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ পাশে বসা মেয়েটি বলল, আপনি কান্না করছেন কেন? এমনি কান্না করতেছি। কারোর সাথে কষ্ট শেয়ার করলে কষ্ট কমে যায়, আর আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। তারপর মেয়েটাকে সব বললাম। তারপর বলা শেষে মেয়েটির চোখে পানি। আপনি কাঁদতেছেন কেন? আমি ভেবেছিলাম পৃথিবীতে আমি দুঃখী, কিন্তু আমার মতো যে আরও অনেকেই আছে ভাবতে পারিনি। মানে আপনার জীবনে কি দুঃখ? তাহলে শুনুন, আমার বাবা একজন এলাকার চেয়ারম্যান, তাই টাকা পয়সার অভাব নেই। কিন্তু আমার মা আমাকে ছোট রেখেই মারা যায়। তারপর বাবা আরেকটা বিয়ে করে। সেই থেকে জীবনে কষ্ট শুরু হয়। আমার সৎ মা আমাকে সব সময় মারতো, বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো। বাবা সব দেখতো কিন্তু কিছুই বলতো না। বাড়ির সব কাজ করতাম আর সব সময় মার খেতাম। এইভাবে আমার দিন কাটতে লাগতো। কিন্তু কিছুদিন আগে আমার সৎ মা আমার সাথে বিয়ে ঠিক করেছে, তাও এক বুড়োর সাথে, যার বর্তমান একটা বউ এখনও আছে। তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি। মেয়েটার কথা শুনে বুঝলাম মেয়েটার জীবনও খুব কষ্টে কেটেছে। বাস থেমে গেল। দুজনে নেমে গেলাম। কোথায় যাব কিছুই জানি না। মেয়েটার কাছে 2টা ব্যাগ আর আমার কাছে কিছুই নেই, কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই কিছু আনতে পারিনি। আর প্ল্যান করে পালিয়ে এসেছে, তাই সব কিছু নিয়ে এসেছে। তা এখন কোথায় যাবেন আপনি? কিছুই তো চিনি না, তাহলে কোথায় যাব? তাহলে কি এখানে থাকবেন? না, আপনি যেখানে যাবেন আমাকে সেখানে নিয়ে চলুন। তারপর মেয়েটাকে নিয়ে একটা থাকার হোটেলে গেলাম, কিন্তু তারা একজনকে রুম দেবে না। তাই আমাদের মিথ্যা বলতে হলো যে আমরা স্বামী স্ত্রী। তারপর দুজনের রুমে গেলাম। রুবিনা হলো মেয়েটির নাম। আচ্ছা, এখন কি করবেন? জানি না কি করব, কিন্তু আমাকে খুব বড় হতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি বাড়ি থেকে অনেক টাকা নিয়ে এসেছি, আপনি তা দিয়ে কোনো ব্যবসা করতে পারেন। কিন্তু কোনো কিন্তু নেই, ব্যবসার লাভ হলে আমার লাভের ভাগ দেবেন। আচ্ছা। তারপর রুবিনার টাকা দিয়ে ব্যবসা শুরু করলাম। 5 বছরে ব্যবসা অনেক লাভ করি, কোম্পানিও খুলি। আর এই 5 বছরে আমরা দুজনকে ভালোবেসে ফেলি আর বিয়েও করে নিই। বর্তমান বাস থেমে গেল আর আমরাও নেমে গেলাম। তারপর বাস থেকে নেমে চলে এলাম। বাবা মা কিছু বলল না, হয়তো তারা এখনো অপরাধী ভাবতেছে। আমি আর রুবিনা থাকার হোটেলে চলে গেলাম। আগে থেকে হোটেলে টিকিট বুক করে রেখেছিলাম। আর হোটেলটা আমার এক বন্ধুর, সেই হিসেবে কোনো সমস্যা হয়নি, কারণ হোটেলের রুম বেশি খালি ছিল না। আমরা রুমে গেলাম। রুবিনা সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমি সিগারেট খেতে নিচে চলে এলাম। রুবিনাও জানে আমি সিগারেট খাই, তবুও সামনে বসে সিগারেট খেতে আমার ভয় করে, তাই নিচে এলাম। হোটেল কাউন্টারে গিয়ে দেখি বাবা মা ভাইয়া ভাবি সবাই আছে। কি নিয়ে যেন কথা বলছে। আমি হোটেলের এক ওয়েটারকে ডাক দিলাম, এই ওয়েটার এদিকে আসুন। জি স্যার, বলুন। কাউন্টারে ওই ম্যানেজারের সাথে ওই লোকগুলোর কোনো সমস্যা হয়েছে? স্যার। কি সমস্যা হয়েছে? স্যার, আমাদের আর রুম খালি নেই, আর পাশের হোটেলগুলোর সব রুম খালি নেই। আপনি তো হোটেলের মালিক, এর বন্ধু, তাই রুম পেয়েছেন, না হলে আপনিও রুম পেতেন না। আপনি যান এবার। স্যার। তারপর আমি আশিকের কাছে ফোন দিলাম। আশিক হচ্ছে আমার সবচেয়ে কাছে বন্ধু আর এই হোটেলের মালিক। আশিক, আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা দোষ? সব কিছু ঠিক আছে তো? শোন, আমার তোর হোটেলে এই 2টা রুম লাগবে, কিন্তু ম্যানেজার বলছে কোন রুম খালি নেই। তুই যদি একটু দেখতি। শালা, এইভাবে কেউ বলে? আমিও ভয় পেয়ে গেছিলাম, কি না কি হয়েছে এইভাবে। আর আমি ফোন দিয়ে বলে দিতেছি। শোন, আমি দুজনের নাম বলছি, এদের নামে রুম বুক করে দে। আচ্ছা।
তারপর আশিককে আমার বাবা আর ভাইয়ার নাম বললাম, আর বাবা আর ভাইয়ার নামে 2টা রুম বুক করলো। ম্যানেজার বাবাকে বলছে রুম দিতে পারবে না, তাই বাবা মা ভাইয়া ভাবি সবাই চলে যাচ্ছিল। তখন আশিক ফোন দিয়ে ম্যানেজারকে সব বলে, বাবা ভাইয়াকে রুম দিতে। জি স্যার। বাবা মা সবাই গেটের সামনে চলে গেছে। তখন ম্যানেজার দৌড়াতে দৌড়াতে বাবার কাছে যায়। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি কে। প্লিজ স্যার চলুন, আপনাদের জন্য 2টা রুম বুক করা হয়েছে। কিন্তু একটু আগে তো বললেন রুমে নেই। তার জন্য সরি স্যার, প্লিজ চলুন। তারপর বাবা মাকে নিয়ে ম্যানেজার হোটেলে চলে গেল আর 2টা রুম দিল। আমিও সিগারেট খেয়ে নিজের রুমে চলে আসলাম। রুমে আসতে রুবিনা বলল, এতক্ষণ কোথায় ছিলেন? একটু বাইরে গিয়েছিলাম। তাহলে আমাকে নিয়ে যেতে পারতেন। সরি, আজ আমরা দুজনে সারা বিকেল ঘুরবো। আচ্ছা। তারপর আমরা খাবার খেয়ে নিলাম। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আমি আর রুবিনা ঘুরতে বের হলাম। আমি আর রুবিনা নদীর পাড়ে হাঁটতেছি। রিমন, ওই দেখো ফুচকা, চলো আমি ফুচকা খাবো। তারপর আমি আর রুবিনা ফুচকা খেতে গেলাম। আমি 2 প্লেট ফুচকা দিতে বললাম। আমাদের 2 প্লেট ফুচকা দিল। আমরা খেতে লাগলাম। তখনই কেউ বলল, আমাদের 3 প্লেট ফুচকা দিন। আমি মাথা উঁচু করে দেখি ভাইয়া ভাবি আর তাদের ছেলে। আমি মাথা নিচু করে আবার ফুচকা খেতে লাগলাম। ভাইয়া এসে আমার পাশের চেয়ারে বসলো। আমি চুপচাপ ফুচকা খেতে লাগলাম। তারপর আমি আর রুবিনা সারা বিকেল ঘুরে রুমে চলে আসলাম। রাত 8টা বাজে। রুবিনা শুয়ে আছে, সারা বিকেল হেঁটেছে, তাই হয়তো শরীর খারাপ লাগছে। আমি এবার হোটেলে এসে ছাদে চলে আসলাম। পকেট থেকে সিগারেটটা বের করে আগুন ধরে টান দিলাম। তখন কেউ এসে পিছন থেকে বলল, আগে তো এইসব খেতিস না, এখন এইসব খাচ্ছিস। আমি পিছনে তাকিয়ে দেখলাম। যাকে দেখলাম তাকে দেখে আমি তো অবাক, কারণ পিছনে ফিরে দেখি বাবা এই কথাটা বলছে। তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিলাম। আগের মতো আর কিছুই নেই, সবকিছু বদলে গেছে। তা তো ভালোই মানুষ হয়েছিস, অনেক টাকার মালিক হয়েছিস, খুব সুখে আছিস বুঝি। টাকা পয়সা থাকলেও সুখ থাকে না। সুখী থাকার জন্য একটা পরিবার লাগে, যেটা আমার নেই। বিশ্বাস করো বাবা, আমি সেদিন কিছু করিনি। আমি জানি তোকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। মানে তুমি জানতে, তারপর আমাকে বাড়ি থেকে বের করে দিলে? আমি সেদিন বুঝতে পারিনি যে তোর ভাবেই মিথ্যা কথা বলেছে, তাই তোকে অপরাধী ভেবে বের করে দিয়েছি। আমি তার কিছুদিন পর জানতে পারি। কিভাবে জানলে? আমি বাবার খুব আদরের ছেলে ছিলাম, তাই বাবার কাছে সবসময় ফিরছিলাম। তুই যাবার কিছুদিন পরে তোর ভাবি আমাদের সাথে আগের থেকে খুব ভালো ব্যবহার করতে লাগলো। আমরা খুব খুশি হয়েছিলাম। আমারও বয়স হয়ে গেছে, তাই ব্যবসা তোর ভাইই দেখছিল। তুই যাবার 3 বছর পর আমি আমার সম্পত্তি তোর আর তোর ভাইয়ের নামে লিখে দিতে চেয়েছিলাম, কারণ 3 বছরে আমি তোকে খুব মিস করেছিলাম, আর তোর মাও। তাই আমি তোকে খুঁজে আবার বাড়ি আনতে চেয়েছিলাম। তাই আমি সকালে নাস্তার টেবিলে তোর ভাইয়াকে বলেছিলাম তোকে খুঁজতে আর একজন উকিলকে ডাকতে। কেন? শোন, রিমন একটা ভুল করেছে, তার শাস্তিও 3 বছর ধরে পাচ্ছে। তাই রিমনকে এখন আমার বাড়িতে আনা উচিত। আর রিমন যাবার পর থেকেই বাড়িটা এত মনমরা হয়ে গেছে। বুঝলাম, কিন্তু উকিল কেন? আমার তো বয়স হয়ে গেছে, তাই আমার সব সম্পত্তি তোদের 2 ভাইয়ের নামে লিখে দিতে চাই। এটা বলার সাথে সাথে তোর ভাবির কাছ থেকে খাবারের প্লেটটা পড়ে যায়। আমরা তেমন কিছুই মনে করিনি। তোর ভাইয়া অফিসে যাবার কিছুক্ষণ পর তোর ভাবি কিছু কাগজপত্র নিয়ে এসে বলে যে তোর ভাইয়া অফিস থেকে কাগজ পাঠিয়েছে, আমার নাকি সাইন লাগবে। তাই আমি সরল মনেই সাইন করে দিই। তার কিছুদিন পর তোর ভাই বলে যে তোকে অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি। আমি বলেছিলাম যে খুঁজতে থাক, পেয়ে যাবি। তখনই তোর ভাবি বলে, বাবা যে আমার সাথে একটা কাজ করতে চেয়েছিল, তাকে এমন করে কোনো খোঁজার প্রয়োজন নেই। আর ও বাড়ি আসলে আবারও তো আমার সাথে এমন করার চেষ্টা করতে পারে। বৌমা দেখো, ও আমার আর তোমার শাশুড়ি মার ছেলে, আর ছেলে মেয়ের ওপর কোনো বাবাই বেশ রাগ করে থাকতে পারে না। আর আশা করি ও ওর ভুল বুঝতে পেরেছে আর এমন করবে না। এই বলে আমি ওখান থেকে চলে যাই, আর তোর ভাইয়া ও অফিসে চলে যায়। কিছুক্ষণ পরে তোর ভাবি আমাদের রুমে আসে। বৌমা, হঠাৎ আমাদের রুমে কিছু বলবে? বাবা। তাহলে বলো। রিমন আর কখনো এই বাড়িতে আসবে না, আর এই সম্পত্তিরও কোনো ভাগ পাবে না। দেখো বৌমা, ওর ভুলের শাস্তিও পেয়েছে এতদিন আমাদের থেকে দূরে থেকে, তাই ও এখন বাড়ি আসবে। যদিও আমরা
কেউই জানে না ও এখন কই। তবুও আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাব। আর ইমন আমার ছেলে, তাই তোমার স্বামী যা ভাগ পাবে রিমনও তাই ভাগ পাবে আমার সম্পত্তির। তা কিছুতেই হতে পারে না। যে সম্পত্তির জন্য আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছি, সেই সম্পত্তি আমি কিছুতেই ওকে পেতে দিব না। মিথ্যা অপবাদ মানে? মিথ্যা অপবাদ। আমি যেদিন মিথ্যা অপবাদ দিয়ে রিমনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, ও না, আমি তো শুধু অপবাদ দিয়েছি, আর বের তো আপনারাই করে দিয়েছেন। মানে সেই দিন রিমন তোমার সাথে কিছুই করেনি? না, কিছুই করেনি। তাহলে তুমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে কেন দিয়েছো? আপনাদের জন্য বের করে দিয়েছি। বাড়ির বড় ছেলে বলে আমার স্বামীর সম্পত্তি বেশি ভাগ পাবে, কিন্তু তা না, আপনারা আপনাদের ছোট ছেলেকে বেশি দিয়ে যাবেন, আর আমি সেটা দেখব। মানে তুমি এইসব সম্পত্তির জন্য করেছো? সম্পত্তির জন্য করেছি। এই বাড়ি গাড়ি আপনার কোম্পানির সব আমার স্বামী মানে আপনার বড় ছেলের হবে। সাব্বির কি এইসব জানে? না, ও কিছুই জানে না, আর কোনো দিন জানবেও না। ও আজকেই জানবে। আমি ওকে সব বলবো যে তুমি ওর ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছো। আপনি যদি কিছুই বলেন আপনার বড় ছেলেকে, তাহলে আপনারা সবাই রাস্তায় গিয়ে বসবেন। মানে? এই কাগজটা পড়লেই বুঝতে পারবেন। কাগজটা পড়া শুরু করে দিলাম। কাগজটায় লেখা আমার সব সম্পত্তি বৌমার নামে করা, আর নিচে আমার সাইন দেওয়া। মানে এখন সব সম্পত্তি বৌমার। আমি কাগজটা ছেড়ে ফেললাম। এই কিছুতে হতে পারে না। কাগজটা ছেড়ে কিছুই হবে না। ওটা কফি, আসলটা এখানে আমার কাছে, আর এটাই হয়েছে। শুনুন, আপনি যদি আপনার বড় ছেলেকে এসবের কিছু বলেন, তাহলে আপনাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিব। শুনুন, আপনার সব সম্পত্তি এখন আমার। সেদিন যে কাগজগুলো সই করেছিলেন, সেই কাগজগুলোতে লেখা ছিল আপনার সব সম্পত্তি আপনি আমার নামে লিখে দিয়েছেন, কিন্তু আপনি এই কাগজটা না পড়েই সই করে দিয়েছিলেন। শুনুন, বাড়িতে যেইভাবে আছেন সেইভাবেই থাকুন। আপনার ছেলে যদি এর কিছু জানতে পারে, তাহলে সবাইকে বাড়ি থেকে বের করে দিব। আর আপনার বড় ছেলে আসলেই বলে দিবেন যে রিমনকে আর খুঁজতে হবে না। আর তবুও যদি ওকে খোঁজার চেষ্টা করেন, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এই বলে তোর ভাবি চলে যায়। বর্তমান বাবা, তাহলে তোমার সব সম্পত্তি এখন ভাবির নামে, আর ভাইয়া এর কিছুই জানে না? তোর ভাইয়া এর কিচ্ছুই যায় না। চিন্তা করো না বাবা, আমি তোমার সব সম্পত্তি আবার ফিরে আনবো, আর ভাবিকেও তার এই পাপের কাজের জন্য শাস্তি দেব। তখন রুবিনা বলে, তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতেছি। এই তো এখনই যাব। তাহলে আমি এখন যাই? আচ্ছা, আর আমি কাল এখান থেকে চলে যাব। একদম ভাবি থেকে তোমার সব সম্পত্তি নিয়ে বাড়ি আসবো। রুবিনা অবাক হয়ে বলল, বাবা? এই আমার বাবা। রুবিনা পা ধরে সালাম করলো। বেঁচে থেকো মা, আমি এখন যাই। তোর মা আবার চিন্তা করবে। আচ্ছা। তারপর বাবা চলে গেল। আমি আর রুবিনা নিজেদের রুমে এলাম। তুমি বাবাকে কি সব বলছিলে? কিসের সম্পত্তি যা ভাবির থেকে আবার এনে দিবে? তাহলে শোনো। তারপর রুবিনাকে বাবা যা বলেছে সব বললাম। তোমার ভাবি সত্যি অনেক খারাপ কাজ করছে। তা তুমি বাবার সম্পত্তি আবার কিভাবে ফিরিয়ে আনবে? তা তো দেখতে পারবে। তারপর দুজনে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমরা আমাদের বাসা চলে এলাম। বাসায় এসে রুবিনাকে বাসায় রেখে আমি আমার কোম্পানিতে চলে এলাম। শুনুন, সব কোম্পানিদের বলে দেন অন্য যে কোনো কোম্পানিতে আমরা ইনভেস্ট করতে চাই। কিন্তু? কোনো কিন্তু নেই, আমি যা বললাম সেটাই করুন। ওকে স্যার। 5 দিন পর আজ আমি যাদের কোম্পানিতে ইনভেস্ট করব সবাইকে এখানে আসতে বলেছি। এখানে আমার বাবার কোম্পানিও আছে। বাবার কোম্পানি থেকে ভাবি এসেছে, কারণ ভাইয়া অফিসের কাজে বিদেশে গেছে। তারপর সবার শেষে ভাবিকে রাখলাম। আসতে পারি? আসুন। আমি অন্যদিকে ফিরে, যার জন্য ভাবি আমার মুখ দেখতে পারছে না। আমি দুঃখিত, আমাদের ইনভেস্ট করা হয়ে গেছে, আর করব না। আপনারা আমাদের কোম্পানিতে ইনভেস্ট করলে পরে আপনাদেরই লাভ হবে। দেখুন, আপনাদের কোম্পানি অনেকগুলো অচল হয়ে গেছে। আপনাদের কোম্পানিগুলোকে আমি কোন বিষয়ের ভিত্তিতে ইনভেস্ট করব? দেখুন, আপনারা ইনভেস্ট করলেই আমরা সেই টাকা দিয়ে কোম্পানিতে নতুন নতুন জিনিস তৈরি করব, আর সেই নতুন নতুন জিনিস বিক্রি করলে আশা করি অনেক লাভ হবে। দেখুন, এটা বিজনেস, বিশ্বাসের আস্থানা না। আপনাদের ইনভেস্ট নিতে হলে এই কাগজগুলোতে সই করুন। কাগজে কি লেখা আছে? আপনার সঠিক সময়ে ইনভেস্ট পরিশোধ না করলে আমরা আইনি ব্যবস্থা নিয়ে আপনাদের কোম্পানি আমাদের হয়ে যাবে। আচ্ছা। তারপর ভাবি আমার কাছ থেকে কাগজটা নিয়ে সই করে দিল। আপনি এখন যান, আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ওকে।
মনে মনে বলতেছি, কাগজটা না পড়েই আমার কথাবার্তা সইটা করে ভুল করলে ভাবি কাগজটা আমি যা বলেছি ওসব কিছু লেখা ছিল না, অন্য কিছু লেখা ছিল। কি লেখা ছিল তা আপনারা একটু পরে জানতে পারবেন। তারপর হয়ে চলে গেল। আর ভাবিকে যে কাগজটা দিয়ে সই করালাম সে কাগজে লেখা, যদি সময় মতো ইনভেস্টের টাকা না পরিশোধ করতে পারে তাহলে তার সম্পত্তি আইনত আমার হয়ে যাবে। তারপর ভাবিকে ইনভেস্ট করলাম আর অন্য কোম্পানিকেও ইনভেস্ট করলাম। ভাবিরা যে জিনিস তৈরি করবে এই কোম্পানিটাও সে একই জিনিস তৈরি করবে, কিন্তু ভাবিরা যে দাম চাইবে তার থেকে 3 গুণ দামে এই কোম্পানিটা সেই জিনিস বিক্রি করবে। এত কম দামে বিক্রি করার কারণে সবাই এই কোম্পানি থেকে জিনিসগুলো নেবে। অবশেষে ভাবিকেও এত কম দামে জিনিসগুলো বিক্রি করতে হবে। আর 3 গুণ কম দামে বিক্রি করলে যে টাকা আসবে তা দিয়ে ভাবে আমাদের ইনভেস্টের টাকা পরিশোধ করতে পারবে না। ভাইয়া এখনও এর কিছুই জানে না। 5 মাস পর আমার প্ল্যান অনুযায়ী কাজ করেছে, ভাবির কোম্পানি অনেক লস করেছে আর আমার ইনভেস্টের টাকাও পরিশোধ করতে পারেনি। তাই আইনতভাবে আজ আমাদের বাড়ি, যেটা ভাবি বুদ্ধি করে নিজের নামে করে নিয়েছিল, সেটা আবার আমি দখল করে নিব আমাদের বাড়িতে। সবাই সবকিছু গুছিয়ে নিন, আমাদের সবার যেতে হবে। সব কিছু গুছিয়ে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য রেডি হই। ভাবি বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে যেতে রাজি হলো, কারো পুলিশ পাঠিয়েছিলাম। আর পুলিশ বলেছে আইনত এখন বাড়িটা আমার, আর বলেছে তাড়াতাড়ি যদি বাড়ি থেকে না চলে যায় তাহলে সবাইকে থানায় নিয়ে যাবে। তাই রাজি হয় বাড়িটা ছেড়ে যাওয়ার জন্য। বাবা আসো, আমাদের তো চলে যেতে হবে। মানে আমাদের বাড়ি থেকে আমরা কই যাব? আর তুই বা কোথায় যাচ্ছিস? এই বাড়ি থেকে কেউ গেলে তোর বউ যাবে। মানে না হয় আমি বলছি। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললাম, রিমন তুই? আমি, যাকে তোমার বউ মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মিথ্যা অপবাদ মানে? তোর বউ রিমনকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আর আমাদের বাড়িও তোর বউ চালাকি করে নিজের নামে নিয়ে নিয়েছিল। তারপর ভাইয়াকে সব বললাম। ভাইয়া ভাবিকে বলল, বাবা যা বলছে তা কি সত্য? ভাবি চুপ করে আছে। ভাইয়া গিয়ে ভাবিকে ঠাস করে থাপ্পড় মারলো। ভাবি অনেক মাপ চাইলো, কিন্তু ভাইয়া ভাবির কথা না শুনেই ভাবিকে বাড়ি থেকে বের করে দিল। কিছু কিছু মানুষকে সুযোগ দিল, তারা সুযোগের অসৎ ব্যবহার করে। তাই ভাবিকে আরও সুযোগ দিলে ভাবি আবার একই কাজ করতো। তাই ভাবির মতো লোভী মানুষকে আর সুযোগ দেওয়া উচিত হবে না। তাই ভাবিকে বের করে দিয়ে আমরা একটা সুখী পরিবার হলাম। আর আজকের গল্পটা এখানে শেষ হলো। তো আগামী গল্প আবারও দেখা হচ্ছে।